হুম। আমরা দুজন কোন ব্যাচের? 65 ভাইয়া। আমি 64 জি। তো ক্লাসে মোটামুটি কতজন জয়েন হয় রেগুলার? 7-8 জনের মতো থাকে। আমরা দু এক মিনিট ওয়েট করি একটু। তো কারো জয়েন হওয়ার কোনো আলামত দেখি না। আচ্ছা, তোমাদের সব ল্যাব ফাইনাল কি শেষ, না আরো আছে বাকি? এই পুরা উইকই এক্সাম ভাইয়া।
আমাদের একটা শেষ হয়েছে আর দুইটা রয়েছে। মাত্র একটা শেষ। হুম। ওর ল্যাব তো এখন অনেক কম, মনে হয় একটা বা দুইটা ল্যাব মেবি। আমাদের তিনটা, সির একটা আর ত্রিপলি আর কি হয়েছে। আচ্ছা। আচ্ছা, 65 ব্যাচে শুনলাম ওই যে সি প্রোগ্রামিং নাকি পড়ানো হইতেছে প্রথম সেমিস্টারে। জি ভাইয়া, আমাদের সি প্রোগ্রামিং দিয়ে স্টার্ট করা হয়েছে। কোন স্যার নিছেন? আমাদের হচ্ছে আবিদ আশরাফ স্যার নিছেন, কিন্তু স্যার প্রপারলি শেষও করতে পারেন নাই, সেমিস্টার ফাইনাল চলে আসছে। কতটুকু পর্যন্ত করেছেন, কোন টপিক? স্যার ফর লুপ পর্যন্ত আসছেন আর মানে কোন রকম আসছেন, অনেকে বুঝেই নাই কি হয়েছে কিনা। সব মানে এতদিনে মাত্র পড়লো? জি ভাইয়া, ওইটাও স্যার এক ক্লাসে দেখাইছেন, মানে লাস্ট যে ক্লাস নিছেন ওইখানে দেখাইছেন। এর আগে হচ্ছে সময় চলে গেছে, ক্লাস তো মাত্র মনে হয় 2 দিন, কিন্তু বন্ধ পড়ে গেছে বা সেই কারণে হয় নাই। তুমি কোন সেকশনের? আমি হচ্ছে ডি সেকশনের। টোটাল সেকশন কয়টা 65-এ? আমাদের সেকশন হচ্ছে এফ পর্যন্ত। এফ সেকশনে একটু লেট হইলেও মানা যায়, কিন্তু ডি সেকশনে তো এত লেট জি কোনোভাবে। ভাইয়া, ওইটাই আমাদের জন্য কষ্ট হয়ে গেছে। এই যে আমাদের এই উইক পুরাটাই এক্সাম দিতে হচ্ছে, মানে আমাদের ল্যাব ফাইনাল হচ্ছে বুধবারে, বৃহস্পতিবারেও আমাদের হচ্ছে ওই যে আরেকটা থিওরি পার্ট আছে, ইন্ট্রোডাকশন টু কম্পিউটিং এর, ওইটার এক্সাম, আবার শুক্রবার থেকে হচ্ছে সেমিস্টার ফাইনাল। আচ্ছা। আচ্ছা, আমরা তাহলে শুরু করি, ঠিক আছে? জি ভাইয়া। তোমরা এরে পড়ছো দুজনেই? জি ভাইয়া, লাস্ট ক্লাসে দেখাই দিছিলেন 2D এর। আচ্ছা, 2D এর বাদ দাও, 1D এর ক্লিয়ার তো? মানে জাস্ট নর্মাল বুঝছি ওয়ান বাট ডাইমেনশনাল এরে। জি ভাইয়া, এমনিতে বুঝতে পারছি বাট প্র্যাকটিস করা হয়নি সেভাবে। আচ্ছা, মেইন কথা হচ্ছে প্র্যাকটিস যদি না করো এগুলো আসলে পরে আর কোনো লাভ নাই, ঠিক আছে? যে কোনো জিনিস পড়ার সাথে সাথে প্র্যাকটিস করা দরকার। জি ভাইয়া, সাথে সাথে করছি বাট পরে এসে যে করবো এই সময়টা ছিল না। আচ্ছা, সমস্যা নাই। তো আজকে আমাদের টপিক হচ্ছে স্ট্রিং এন্ড ফাংশন। তো দুইটাই খুবই ইম্পর্টেন্ট টপিক আর কি। স্ট্রিংটা বেসিক্যালি সি এর মাঝে আর কি। স্ট্রিংটা একদম এর এর মতো, ঠিক আছে? আমরা যদি স্ট্রিং এর ডেফিনেশন যাই, স্ট্রিং হচ্ছে কালেকশন অফ ক্যারেক্টার্স, ঠিক আছে? যেমন ধরো ABCD, এগুলো এক একটা ক্যারেক্টার, ঠিক আছে না? ডট, কোয়েশ্চেন মার্ক বা এগুলো এক একটা ক্যারেক্টার। কিন্তু আহ, একাধিক ক্যারেক্টার মিলে তো আমরা একটা ওয়ার্ড গঠন করি, ঠিক না? আমরা তো জাস্ট একটা একটা করে কোনো জায়গায় ক্যারেক্টার ইউজ করি না। আমরা আমাদের নাম লিখি একাধিক ক্যারেক্টারে, আমরা প্যারাগ্রাফ লিখি অনেকগুলা ক্যারেক্টারে, অনেকগুলা লাইনে, ঠিক আছে? তো স্ট্রিং হচ্ছে কালেকশন অফ ক্যারেক্টার্স। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই যে আমরা যে স্পেস দেই, দুইটা দুইটা ওয়ার্ডের মাঝখানে যে স্পেস দেই, হ্যাঁ, স্পেসও কিন্তু একটা ক্যারেক্টার, ঠিক আছে? অর্থাৎ মানে আমরা কম্পিউটার স্ক্রিনে যা যা লিখি বা যা যা দেখি সবগুলো অ্যাকচুয়ালি ক্যারেক্টার আর কি, ঠিক আছে? ডট, স্পেস, তারপরে অ্যালফাবেট বা নাম্বার, সবগুলো এক একটা ক্যারেক্টার। আর কম্পিউটার এগুলাকে আসলে ক্যারেক্টার হিসেবে ইনপুট নেয়। আমরা যদি কোনো নাম্বার ইনপুট দেই, ওইগুলাকে একটা একটা ক্যারেক্টার হিসেবে কম্পিউটার ইনপুট নেয়, পরে ওইগুলাকে সে কনভার্ট করে নাম্বারে বা অন্য কিছুতে, ঠিক আছে? তো হ্যাঁ, স্প্রিং এর ইন্ডেক্স কি 0 থেকে স্টার্ট হয়? অবশ্যই, মানে প্রোগ্রামিং এর মধ্যে সবকিছুতেই মনে করবা যে ইন্ডেক্সিং 0 থেকে স্টার্ট হয়, ঠিক আছে? আর যদি কোনো ব্যতিক্রম থাকে এটা ভিন্ন কথা, তবে নর্মালি সব ক্ষেত্রে 0 থেকে যে কোনো ইন্ডেক্সিং স্টার্ট হয়।
ওকে। আচ্ছা, আমরা একটা সি ফাইল খুলি, ওপেন করি। ইয়েস। স্ট্রিং। ওকে। আচ্ছা, আমরা সি প্রোগ্রামিং এ যদি কোনো জায়গায় স্ট্রিং ইউজ করি, হ্যাঁ, স্ট্রিং ইউজ করা মানে তো স্ট্রিং আমরা ইনপুট নিব, আউটপুট করব। দেন স্ট্রিং এর মাঝে বিভিন্ন ধরনের ফাংশন থাকতে পারে বা বিভিন্ন ধরনের কাজ থাকতে পারে, ঠিক না? তো ওইগুলা স্ট্রিং এর যে পার্টিকুলার ফাংশন গুলা ইউজ করার জন্য আমাদেরকে একটা হেডার ফাইল ইনক্লুড করা লাগে, যেটার নাম হচ্ছে হ্যাশ। মানে ফাইলটার নাম হচ্ছে স্ট্রিং ডট এইচ। ঠিক আছে? আমরা যদি এটা ইনক্লুড না করি, তাহলে স্ট্রিং এর অনেক অ্যালগোরিদম আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো না, বা ফাংশন আছে স্পেসিফিক, এগুলো ইউজ করতে পারবো না। ঠিক আছে? ওকে। তো আমরা জাস্ট যেভাবে আমরা অ্যারে ডিক্লেয়ার করি, এভাবে আমরা একটা স্ট্রিংও ডিক্লেয়ার করতে পারি। ঠিক আছে? কিভাবে? একটা অ্যারে অফ ক্যারেক্টার। ঠিক আছে? স্ট্রিং মানে কি? কালেকশন অফ ক্যারেক্টারস। হ্যাঁ। তো আমরা জাস্ট স্ট্রিং কে আমরা অ্যারের মতো করে দেখব, কিন্তু এখানে একটু অ্যারের সাথে স্ট্রিং এর একটু ডিফারেন্স আছে, যেটা হচ্ছে আমরা স্ট্রিং এর মাঝে অ্যারে থেকে একটু বেশি কয়েকটা অপারেশন আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে? আর না হলে স্ট্রিং আর অ্যারে আসলে একদম হুবহু সেম জিনিস। আমরা জাস্ট ক্যারেক্টার টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করবো, এটাই আমরা স্ট্রিং হিসেবে ইউজ করব। ঠিক আছে? তো স্ট্রিং আমরা এভাবে সরাসরিও নিতে পারি। যেমন ধরো, আমার নাম দিলাম, এটা একটা স্ট্রিং হিসেবে কম্পিউটার ইনিশিয়ালাইজ করবে। ঠিক আছে? এখন এই স্ট্রিং এর সাইজ কত? সাইজ 4 না? জি ভাইয়া। এই অ্যারেটার সাইজ কত? সাইজ হতে 4। ঠিক আছে? কারণ এখানে চারটা চারটা ক্যারেক্টার আছে। লেটার আছে। হ্যাঁ, কিন্তু দেখো আমি যখন এখানে কার্সরটা রাখছি, এটার সাইজটা দেখাইতেছে 5। আমি কিন্তু এখানে সাইজ ডিক্লেয়ার করি নাই। ঠিক আছে? আমি জাস্ট একটা অ্যারে অফ অ্যারে অফ ক্যারেক্টার নিছি, যেটাতে কোনো সাইজ ডিক্লেয়ার করি নাই। আমি এটার ইকুয়াল দিয়ে দিছি একটা স্ট্রিং। তো কম্পাইলার অটোমেটিক্যালি আমার এটার এই স্ট্রিংটা রাখা যায়, এই সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করে নিছে। দেন ওইটার মধ্যে স্ট্রিং, মানে এই ক্যারেক্টার গুলা প্রতিটা ইন্ডেক্সে একটা একটা করে ক্যারেক্টার রাখছে। ঠিক আছে? মানে অর্থাৎ আহ, আমার আমার যে ক্যারেক্টার গুলো আছে না, এগুলাকে সে এভাবে নিছে। ঠিক আছে? এইভাবে একটা এর মধ্যে রাখছে। তো 0 ইন্ডেক্সে আছে ই, 1 ইন্ডেক্সে এম, এইভাবে আছে। ঠিক আছে? এখন আমি যখন এখানে কার্সরটা রাখছি, তো এটার সাইজটা দেখাচ্ছে যে 5। হ্যাঁ। তো অ্যাকচুয়ালি এটার সাইজ 4 হওয়ার কথা না। 4 জি হওয়ার তো, ভাইয়া, 4 হওয়ার কথা। কিন্তু এটা দেখাচ্ছে 5। আচ্ছা, আমি যদি স্ট্রিং এর সাইজটা প্রিন্ট করি, স্ট্রিং এর সাইজ প্রিন্ট করার জন্য একটা ফাংশন আছে। ঠিক আছে? আহ কি ফাংশন জানি, str len ডট do। ওকে। আচ্ছা, আমরা এটা একটু রান করি। এই যে এটার সাইজটা দেখাচ্ছে 4। ঠিক আছে? আমি এটার সাইজ প্রিন্ট করলাম, strlen, এটার সাইজ দেখাচ্ছে 4। হ্যাঁ। কিন্তু এখানে আবার দেখাচ্ছে 5 সাইজ। ঠিক আছে? তো এই এক সাইজের ডিফারেন্ট হওয়ার কারণ হচ্ছে, আমরা কম্পাইলার যখন একটা স্ট্রিং ইনপুট নেয়, হ্যাঁ,
সে তখন স্ট্রিং এর একটা এন্ড পয়েন্ট নির্ধারণ করে, ঠিক আছে, যে আপনার যে এই স্ট্রিংটা, কারেন্ট স্ট্রিংটা কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে। ঠিক আছে, যেমন ধরেন আমরা যদি আহ, কয়েকটা নাম্বার ইনপুট দেই কম্পিউটারে, তো নাম্বার গুলাকে সে কিভাবে আলাদা করে বলতে পারেন কেউ? ধরেন আমরা তিনটা নাম্বার ইনপুট দিলাম, ঠিক আছে, তো এই নাম্বার গুলোকে সে কিভাবে আলাদা করে, যে 1 আর 4 দুইটা আলাদা নাম্বার, যে এই দুইটা যে একটা নাম্বার না বা 14 না, এটা পেজ কিভাবে থাকে আলাদা যেহেতু। করছে? হ্যাঁ, স্পেস দিয়ে আলাদা করছে, ঠিক না? তো আমি প্রথমেই বলছি যে কম্পিউটার যে কোনো কিছু ইনপুট নেয়, সবগুলাকে ক্যারেক্টার হিসেবে ইনপুট নেয়, 1 বাই 1 ক্যারেক্টার হিসেবে ইনপুট নেয়। দেন ওইগুলাকে সে নাম্বারে রূপান্তর করে, অথবা আপনার অন্য কোনো ডাটা টাইপ যদি হয় ওইগুলাতে রূপান্তর করে, ঠিক আছে। এখন সে কিভাবে বুঝে যে এই নাম্বারটা এখানে শেষ হয়েছে? নাম্বারের বেলায় সে বুঝে যে আমাকে যদি নাম্বার ইনপুট নিতে বলে, তো যখন আমি একটা স্পেস পাবো তখন আমি বুঝবো যে নাম্বারটা এখানে শেষ। কারণ নাম্বারের মধ্যে তো জেনারেলি কোনো স্পেস থাকে না, ঠিক না? তো যখনই সে স্পেস পায়, ওই নাম্বারটা এখানে শেষ করে। এখন স্ট্রিং এর বেলায় সে যখন একটা স্ট্রিং ইনপুট নিবে, হ্যাঁ, স্ট্রিং এর মধ্যে সে কি ইনপুট নেয়? একটা একটা করে ক্যারেক্টার ইনপুট নেয়, ঠিক না? তো তো আমি আগে বলছিলাম যে স্পেস কিন্তু একটা ক্যারেক্টার, ঠিক আছে, স্পেস একটা নিজে একটা ক্যারেক্টার। তো সে এখন যখন স্পেস যখন দেখলো, তো সে কিভাবে মানে গ্যারান্টিড হবে যে এটা এটা আমার স্ট্রিং এর ভিতরে পড়ছে না স্ট্রিং এর বাইরে পড়ছে? যেমন ধরো আমি আমার সম্পূর্ণ নামটা দিলাম এখানে, ঠিক আছে, এখন আমার নামের মাঝখানে তো স্পেস আছে না? তো স্ট্রিং তো আমার নাম স্পেস সহকারে নিতে হবে না? তো তার মানে দেখা যায় যে যদি আমরা নাম্বার ইনপুট দেই, তাহলে স্পেসের মাধ্যমে সে নাম্বার গুলাকে আলাদা করতে পারে, কিন্তু যখন আমরা স্ট্রিং ইনপুট দেব তখন সে আর স্পেসের মাধ্যমে এগুলাকে আলাদা করে না, ঠিক আছে। তো কিসের কিসের ভিত্তিতে আলাদা করে? কম্পাইলার কি করে, আমার স্ট্রিং এর একদম লাস্টে, স্ট্রিংটা যখন শেষ, তখন সে একটা নাল ক্যারেক্টার এড করে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে নাল ক্যারেক্টার, \0, এটা হচ্ছে একটা নাল ক্যারেক্টার, ঠিক আছে। তো ওই যে নাল ক্যারেক্টারটা অ্যাড করলো, হ্যাঁ, নাল ক্যারেক্টারটা যে অ্যাড করলো, ওই নাল ক্যারেক্টারের জন্য একটা সাইজ বেশি নেওয়া লাগে, ঠিক আছে। হ্যাঁ, এখানে কি আমরা স্ট্রিং এস নিতে পারি না? স্ট্রিং এস, না না, স্ট্রিং এস বলতে কোনো কিছু আসলে সি প্রোগ্রামিং নাই, ঠিক আছে, এটা C++ এ আছে, ঠিক আছে। এখানে শুধু চার ইউজ করা যাবে, মানে ক্যারেক্টার যেটা ওইটা, হ্যাঁ, নাকি যে কোনো ক্যারেক্টার, নাম? না না, আমরা তো জাস্ট স্ট্রিং মানে কি কালেকশন অফ ক্যারেক্টার, ঠিক না? তো আমরা জাস্ট ক্যারেক্টার টাইপের একটা অ্যারে নিলাম, এটাকে আমরা স্ট্রিং হিসেবে ইউজ করব আর কি, ঠিক আছে। বুঝতে পারছি। তো আমি আলোচনা করছিলাম যে স্ট্রিং এর আমরা নিলাম 4 সাইজের একটা স্ট্রিং, কিন্তু এর সাইজটা কেন 5 দেখাচ্ছে, ঠিক আছে। এর সাইজটা 5 দেখানোর কারণ হচ্ছে এর নাল, লাস্টে ওইটা একটা কাউন্ট নাল করতে। ক্যারেক্টার সে অ্যাড করছে। তো আমরা যখন আবার এই অ্যারেটা কোন সময় ট্রাভার্স করব, তো একটা লুপ, বা আমরা যখন ওই যে স্ট্রিংটা যদি কোনো সময় প্রিন্ট করি, তখন সে কি করে, সম্পূর্ণ অ্যারেটা প্রিন্ট না করে যতটুকু পর্যন্ত দেখছে যে যেখানে গিয়ে নাল ক্যারেক্টারটা দেখবে, ওই জায়গায় গিয়ে আমার স্ট্রিংটা সে শেষ করবে, ঠিক আছে। ওকে, তো আমরা চাইলে এখানে একটা সাইজ দিয়েও দিতে পারি, কোনো সমস্যা নেই। তো আমার 4 সাইজের একটা স্ট্রিং দরকার, কিন্তু আমি এর সাইজটা দিলাম 10, ঠিক আছে। তো 4 সাইজের স্ট্রিং এর জন্য কত সাইজের একটা অ্যারে দরকার? স্ট্রিং এর সাইজ 4 আর +1 মানে একটা নাল ক্যারেক্টার, ঠিক আছে। তো ফাইভ। আমাদের 5 সাইজের একটা অ্যারে নিলেই আমরা 4 সাইজের স্ট্রিং আমরা ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে। তো এর সাথে এখানে একটু ডিফারেন্সটা কোন জায়গায়, যে ক্যারেক্টার অফ অ্যারে বা স্ট্রিং ইউজ করা, এটা হচ্ছে তোমার যদি ধরো 4-5 সাইজের তোমার একটা স্ট্রিং দরকার, ঠিক আছে, তুমি চাইলে অনেক বড় সাইজের অ্যারে একটা ডিক্লেয়ার করতে পারো, হ্যাঁ। কারণ তুমি তুমি যদি সম্পূর্ণ অ্যারেটা ইউজ নাও করো, তাও তুমি অ্যারের মাঝে খুব ইজিলি স্ট্রিংটা রাখতে পারবা,
ঠিক আছে? কারণ স্ট্রিংটা কোন জায়গায় আসলে শেষ হয়েছে এটা আমরা কিসের মাধ্যমে রাখতে পারি, ট্রেস রাখতে পারি, একটা নাল ক্যারেক্টারের মাধ্যমে ট্রেস রাখতে পারি। ঠিক আছে? ওকে। তো আমি একটা 10 সাইজের এর মাঝে আমি একটা 4 সাইজের স্ট্রিং ডিক্লেয়ার করলাম। তো এখন আমি স্ট্রিংটা প্রিন্ট করি। ঠিক আছে? আমরা যদি স্ট্রিংটা সরাসরি প্রিন্ট করি, ও এস, ওকে, এই যে আমি দেখেন স্ট্রিংটা একটা ফরম্যাট স্পেসিফায়ারের মাধ্যমে আমরা প্রিন্ট করতে পারতেছি। ঠিক আছে? আমরা যেমন ইন্টিজার প্রিন্ট করার জন্য ডি ব্যবহার করি না, %d। তারপরে ফ্লোটিং নাম্বার প্রিন্ট করার জন্য %f ইউজ করি। তো স্ট্রিং এর জন্য একটা ফরম্যাট স্পেসিফায়ার আছে। ঠিক আছে? এটাকে বলে ফরম্যাট স্পেসিফায়ার। ঠিক আছে? তো এই %s দিলে, এটা কিন্তু আমার স্ট্রিং এর নাম না। ঠিক আছে? এটা একটা ফরম্যাট স্পেসিফায়ার, এটা স্ট্রিং এর নামের সাথে কোনো কানেকশন নাই। ঠিক আছে? তাহলে ধরো আমি স্ট্রিং এর নামটা চেঞ্জ করে দিলে নেম। ওকে। তো আমি নেম নামে একটা ক্যারেক্টার টাইপ অ্যারে নিলাম, যেটার সাইজ 10। এটাতে আমি একটা 4 সাইজের স্ট্রিং নিলাম। এখন আমি কি করলাম, এই যে স্ট্রিংটা প্রিন্ট করলাম, ঠিক আছে, স্ট্রিংটা প্রিন্ট করলাম, সে কিন্তু আমার সম্পূর্ণ অ্যারেটা, মানে 10 সাইজের অ্যারেটা প্রিন্ট না করে জাস্ট মানে যতটুকু পর্যন্ত আমার স্ট্রিংটা আছে ততটুকু পর্যন্ত সে প্রিন্ট করছে। ঠিক আছে? এটা কিভাবে পসিবল হয়েছে, যে আমার কম্পাইলার যখন অ্যারেটা প্রিন্ট করছে তখন সে কিভাবে বুঝলো যে স্ট্রিংটা এতটুক? হ্যাঁ, নাল সে বুঝছে ক্যারেক্টার ওই আসলে, যে ডিটেক্ট করে। কারণ আমি যখন এটা যখন ইনিশিয়ালাইজ করছি তখন সে অটোমেটিক্যালি এটা লাস্টে একটা নাল ক্যারেক্টার অ্যাড করে সে এর মাঝে রাখছে। তো যখনই এখন আমি কোনো কাজে স্ট্রিংটা ইউজ করব, তখন ওই নাল ক্যারেক্টার পর্যন্ত সে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গা ইউজ করবে, আর বাকি বাকি জায়গা এমনিতেই খালি থাকবে। ঠিক আছে? ওকে। তো এইগুলো আমাদের স্ট্রিং এর একদম বেসিক। হ্যাঁ। তো স্ট্রিং এর মাঝে একটা খুবই ইম্পর্টেন্ট ফাংশন আছে, এটা হচ্ছে strlen। ঠিক আছে? strlen অফ, তো strlen হচ্ছে এটা আমাদের স্ট্রিং এর সাইজটা ডিক্লেয়ার মানে আমাকে রিটার্ন করে। তো স্ট্রিং এর সাইজ যেহেতু রিটার্ন করে, সাইজ কি একটা ইন্টিজার না? তো এটা আমরা %d এর মাধ্যমে প্রিন্ট করতে পারি। ঠিক আছে? তো আমি যদি স্ট্রিং এর মধ্যে একটা স্পেস বাড়াই, দেখো এটার সাইজ বাড়ছে কিনা, বাড়ছে কিনা। বাড়ছে। হ্যাঁ, তার মানে আমি যে একটা স্পেস দিলাম, স্পেসটাকে সে একটা মানে আমার স্ট্রিং এর অন্তর্ভুক্ত হিসেবে বিবেচনা করছে। ঠিক আছে? তো আমি যে একটা ডট দিই, তাহলে এটাকে সে আমার স্ট্রিং এর মধ্যে এন্টার করবে। ঠিক আছে? হ্যাঁ, স্পেসটা আগে থাকলেও তো কাউন্ট করবে। অবশ্যই। মানে এই ডাবল কোটেশনের ভিতরে এখন আমি যা দেব সবগুলাকে সে একটা এক একটা ক্যারেক্টার হিসেবে নিবে। আর আমি যখন বলতেছি যে এই ডাবল ক্যারেক্টারের ভিতরে, ডাবল কোটেশনের ভিতরে যা আছে সবগুলোই আমার স্ট্রিং, তো সে সম্পূর্ণটাকে আমার স্ট্রিং হিসেবে ইনপুট নিবে। ঠিক আছে? তো এটা তো আমরা জাস্ট স্ট্রিংটাকে আমরা সরাসরি ইনিশিয়ালাইজ করলাম, এখন আমরা দেখি স্ট্রিংটা কিভাবে ইনপুট নেওয়া যায়। ওকে। আমরা নেমই ইনপুট নেই। ঠিক আছে? এখন ধরো আমরা জানি না যে যে ইউজার যে নেমটা ইনপুট দিবে তার নেমটা কত সাইজের। ঠিক না? তো আমরা একটা অনেক বড় একটা অ্যারে নিয়ে নিলাম 100 সাইজের। তো এর থেকে বড় তো আর কারো নাম হওয়া পসিবল না। ঠিক না? তো আমরা জাস্ট 100 সাইজের একটা ক্যারেক্টার অফ অ্যারে ডিক্লেয়ার করলাম। এখন আমরা ইনপুট নিই, ইনপুট কিভাবে নেই সি এর মাঝে? ফর লুপ দিয়ে। ও আচ্ছা, না ওইটা না। ফর লুপ দিয়ে হ্যাঁ, আমরা অ্যারে এরেতে তো ইনপুট ফর নিই। লুপ দিয়ে নিছিলাম এরেতে। তাহলে স্ট্রিং অ্যারে, এ। হ্যাঁ, অ্যারে আমরা ফর লুপ দিয়ে ইনপুট নিই। ঠিক আছে? কিন্তু স্ট্রিং এর সময় আমরা কি করতে পারি, একটু অ্যাডভান্স ইউজ করতে পারি। ঠিক আছে? দেখো, স্ট্রিং এর ক্ষেত্রে আমরা জাস্ট স্ক্যানএফ, আচ্ছা স্ক্যানএফ মেবি কাজ নাও করতে পারে, সমস্যা নাই।
আমি ডলার দিয়েছি। এ বি সি ডি, আমরা একটা স্ট্রিং দিলাম। হুম, তো দেখেন আমরা একটা স্ট্রিং ইনপুট নিলাম, ওই যে ফরম্যাট স্পেসিফায়ার, স্ট্রিং এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %s। তো এটা দিয়ে আমরা একটা স্ট্রিং ইনপুট নিলাম। নেওয়ার পরে দেখেন স্ট্রিংটার সাইজ আমরা প্রিন্ট করলাম। ঠিক আছে, স্ট্রিং এর সাইজ কত? 4। ওকে, তো এখন আমি স্ট্রিংটাকে একটু মাঝখানে একটা স্পেস দিয়ে দিই। ঠিক আছে, এই যে স্ট্রিং এর মাঝখানে আমি একটা স্পেস দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। তো এখন দেখেন স্ট্রিং এর সাইজটা দেখাচ্ছে 2। আমি যদি স্ট্রিংটা প্রিন্ট করি, দেখেন কি হয়। স্ট্রিং এর সাইজ হচ্ছে 2। একটা নিউ লাইন নিয়ে নিই এখানে। স্ট্রিং এর সাইজ হচ্ছে 2, আর স্ট্রিংটা হচ্ছে এবি। ঠিক আছে, এখানে বুঝতে পারছেন ঘটনাটা কি হয়েছে? স্পেসের পরে আর কাউন্ট করে নাই। হ্যাঁ, সে স্ট্রিংটা ততটুকু পর্যন্ত ইনপুট দিছে যতটুকু পর্যন্ত সে একটা স্পেস এনকাউন্টার না করছে। ঠিক আছে, তো আমি তো আগে বলছিলাম যে স্ট্রিং স্পেস কেও কম্পাইলার কি করে একটা স্ট্রিং হিসেবে বিবেচনা করে, ঠিক না? তো এখন তো দেখা যাচ্ছে যে স্পেসের মাঝে স্পেসকে সে একটা স্ট্রিং এর এন্ড হিসেবে চিন্তা করছে, ঠিক না? তো এটার কি সমাধান অ্যাকচুয়ালি? এখন আমি আমার আমার নামের তো সবার নামে তো দুইটা পার্ট থাকে। হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম, তো দুইটা পার্টের মাঝখানে অবশ্যই একটা স্পেস দিয়ে আমরা নাম ইনপুট দেই। তাহলে কি আমরা মানে একজনের নাম ইনপুট নিতে কি দুইটা স্ক্যানএফ ফাংশন ইউজ করব, বা দুইটা স্ট্রিং ইউজ করা দরকার? প্রশ্ন আসে না? ওকে, এটার রিজন হচ্ছে যে স্ক্যানএফ ফাংশনটা আছে না, স্ক্যানএফ ফাংশনটাতে বাই ডিফল্ট প্রপার্টি দেওয়া হয়েছে যে তুমি অ্যাকচুয়ালি স্ট্রিং না, তুমি একটা ওয়ার্ড ইনপুট নিবা। ঠিক আছে, তো ওয়ার্ডও তো একটা স্ট্রিং। ওয়ার্ডকে একটা স্ট্রিং বলা যায় না? জি ভাইয়া। একটা ওয়ার্ডের ডেফিনেশন কি? ওয়ার্ডের ডেফিনেশন হচ্ছে কালেকশন অফ ক্যারেক্টার্স উইদাউট স্পেস। ঠিক আছে, তো একটা স্পেস কি করে, একটা স্পেসের দুই পাশে অবশ্যই একটা ওয়ার্ড থাকতে পারে না, ঠিক না? আমরা স্পেসের মাধ্যমে কি করি, ওয়ার্ডকে আলাদা করি। ঠিক আছে, তো স্ক্যানএফ ফাংশন অ্যাকচুয়ালি একটা ওয়ার্ড ইনপুট নেয়। তার মানে সে যদি একটা আহ, সে যদি একটা স্পেস দেখে, হ্যাঁ, স্পেস দেখলে সে কি করবে, সে মনে করবে যে স্ট্রিংটা এখানেই শেষ বা আমার ওয়ার্ডটা এখানে শেষ। ঠিক আছে, অথবা যদি সে একটা নিউ লাইন দেখে, ঠিক আছে, নিউ লাইন মানে কি, মানে এখানে আমি কিন্তু লাইনটা শেষ করে পরের লাইনে গেছি। ঠিক আছে, তো সে যদি একটা নিউ লাইন দেখে, তা তারপরেও সে মনে করবে যে আমার স্ট্রিংটা এখানে শেষ। ঠিক আছে, কারণ আমরা একটা ওয়ার্ডকে কি দুইটা লাইনে লিখি কোনো সময়? না। অবশ্যই না, আমরা একটা ওয়ার্ডকে জাস্ট একটা লাইনে লিখি। ঠিক আছে, তো এই যে স্ক্যানএফ ফাংশনটা, সে একটা স্ট্রিং কে কখন মনে করবে শেষ, যখন সে দেখবে একটা স্পেস আছে অথবা নিউ লাইন আছে। ঠিক আছে, এই যে এখানে কিন্তু একটা নিউ লাইন ক্যারেক্টার আছে, বুঝছো? নিউ লাইন ক্যারেক্টারটা কি করছে, তার মানে স্ক্যানএফ ফাংশন কি করছে, নিউ লাইন ক্যারেক্টারটা দেখার পর সে মনে করছে যে আমার স্ট্রিংটা এখানেই শেষ, তো যতটুকু পাইছি ওইটা আমার স্ট্রিং হিসেবে নিলাম। আমি যদি এটা প্রিন্ট করি, রান করি, হ্যাঁ, এবিসিডি পর্যন্ত আমার স্ট্রিংটা নিছে, কিন্তু লাস্টের এই দুইটা লাস্টের এই ওয়ার্ড গুলো আর নেয় নাই। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি স্ক্যানএফ ফাংশন দিয়ে স্ট্রিং ইনপুট নেই, তাহলে যে স্পেস স্পেস আছে না, স্পেস গুলাকে সে আহ, একটা স্ট্রিং এর এন্ড পয়েন্ট হিসেবে কাউন্ট করে। ঠিক আছে, কিন্তু সে যখন এই এর মাঝে স্ট্রিংটা স্টোর করে, তখন অবশ্যই এই চারটার পরে একটা একটা নাল ক্যারেক্টার দেয়। ঠিক আছে,
এই 4টা ক্যারেক্টারের পরে একটা নাল ক্যারেক্টার অবশ্যই দিয়ে সেভ করবে। কারণ এটা আমি কেন বললাম দেখেন। আচ্ছা ধরেন আমরা 4 সাইজের একটা স্ট্রিং নিলাম, তাহলে আমার এর সাইজ কত হওয়া জরুরি সর্বনিম্ন? 5 হওয়া জরুরি। হওয়া জরুরি না? কারণ 4 সাইজের একটা স্ট্রিং রাখতে অবশ্যই একটা নাল ক্যারেক্টার সহ তার টোটাল 5 সাইজের একটা অ্যারে দরকার। তো আমি যদি 5 সাইজের অ্যারে ডিক্লেয়ার করি, তাহলে সেটা ইনপুট নিতে পারবে এবিসিডি। এখন আমি যদি 4 সাইজের অ্যারে ডিক্লেয়ার করি, তাহলে দেখি কি হয়। এবিসিডি 3, এবিসিডি নেম 3, কি হইতেছে? আচ্ছা, এটা মেবি অটোমেটিক্যালি কম্পাইলারের মাধ্যমে এ করতেছে আর কি। ঠিক আছে, মানে সাইজ হয়তো ইন্টারনালি বাড়াইতেছে, কিন্তু আমরা 3 সাইজের একটা 4 সাইজের একটা অ্যারের মাঝে যদি আমরা 4 সাইজের একটা স্ট্রিং স্টোর করি, তাহলে এটা হয়তো রান করবে, কিন্তু মানে এই যে প্রপার্টিটা আছে না, এটা আনডিফাইন্ড থেকে যাবে। ঠিক আছে, এটা আমরা মানে একদম গ্যারান্টি সহকারে কোনো জায়গায় ইউজ করতে পারবো না। ঠিক আছে, মানে সি প্রোগ্রামিং এ কিছু কিছু আহ, কিছু কিছু কাজ আছে যে এগুলো হয়তো আমরা কারেন্টলি ইউজ করতে পারি। হ্যাঁ, আমাদের কম্পাইলার কোনো এরর দেয় না, কিন্তু এটা এটা সব কম্পাইলারে কিন্তু রান করা পসিবল না। ঠিক আছে, তো আমাদের যদি 4 সাইজের একটা স্ট্রিং দরকার হয়, আমরা অবশ্যই 1 সাইজ ইনক্রিজ করে 5 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করবো। ঠিক আছে, অথবা আমরা একটু যদি শিওর থাকি বা আমাদের যদি খুবই নিরাপত্তা প্রয়োজন হয়, তখন আমরা অনেক বড় একটা সাইজের অ্যারে নিলাম। ঠিক আছে, এখন একজন মানুষের নেম ইনপুট নেওয়ার জন্য আমরা কি 5,000 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করা কি যুক্তিসঙ্গত? অবশ্যই না, ঠিক না? ওকে, তো আমরা দেখলাম যে একটা স্ট্রিং, স্ট্রিং না অ্যাকচুয়ালি একটা ওয়ার্ড কিভাবে ইনপুট নেওয়া লাগে। ঠিক আছে না? তো একটা ওয়ার্ড ইনপুট নেওয়া যায় ইজিলি স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে। আমরা স্ক্যানএফ দিয়ে যেভাবে ইন্টিজার, ক্যারেক্টার এগুলা ইনপুট নিই, স্ক্যানএফ ফাংশনে স্ট্রিং এর ফরম্যাট স্পেসিফায়ার %s এটা ইউজ করে আমরা একটা স্ট্রিং ইনপুট নিতে পারি। ঠিক আছে, ওকে। আর স্ট্রিং আমরা প্রিন্ট করতে পারি কিভাবে? প্রিন্টএফ ফাংশন দিয়ে স্ট্রিং আমরা প্রিন্টও করতে পারি। ঠিক আছে, তো স্ট্রিং প্রিন্ট করার জন্য আরো ফাংশন আছে। যেমন ধরেন, কই কই এফ প্রিন্টএফ ফাংশন আছে, বা পুটস ফাংশন আছে। ওকে, আচ্ছা, তো এখন আমরা একটু সামনে আগাই। ঠিক আছে, তো আমরা আপাতত ওয়ার্ড, একটা ওয়ার্ড কিভাবে ইনপুট নেই এটা দেখলাম। ঠিক আছে, এখন আমরা এই ওয়ার্ড বা স্ট্রিং এর মধ্যে আমরা লুপ চালাই। হ্যাঁ, তো আমরা লুপ লুপ চালিয়ে স্ট্রিংটা প্রিন্ট করে দেখি। আই লেসেন, আচ্ছা, এখন আমরা কতটুকু পর্যন্ত লুপ চালাবো বলেন কেউ? স্ট্রিং এর সাইজ। স্ট্রিং এর সাইজ আমরা কিভাবে জানি? strlen ডট, সরি, strlen অফ স্ট্রিং, ঠিক না? লেস দেন strlen স্ট্রিং I প্লাস প্লাস printf নেম অফ I। ঠিক আছে, আমরা %c কেন দিছি? কারণ আমরা একটা একটা করে ক্যারেক্টার প্রিন্ট করতেছি, ঠিক না? তো ক্যারেক্টারের জন্য আমরা কি ইউজ করি? %c ইউজ করি। তো এটা যে আমরা প্রিন্ট করি যে আমাদের এবিসিডি স্ট্রিংটা প্রিন্ট করতেছে। ঠিক আছে, ওকে। তো
আমরা এখানে strlen ইউজ না করে আরেকটা কাজও করতে পারি। আমরা ধরুন 100, ওই যে এর যে সাইজটা আছে না, এই সাইজের উপর আমরা লুপ চালাইলাম। ঠিক আছে, দেন আমরা প্রিন্ট এফ করলাম। দেখেন, আমরা স্ট্রিংটা প্রিন্ট করছি কতটুকু পর্যন্ত, ওই যে এর সাইজ যতটুকু আছে না, ততটুকু পর্যন্ত আমরা সরাসরি প্রিন্ট করে দিছি। ঠিক আছে, যদিও আমাদের অ্যাকচুয়াল স্ট্রিংটা এত বড় না। এখন দেখেন কি হয়েছে, প্রথম চারটা তো সুন্দরভাবে প্রিন্ট হয়েছে, এরপরে বাকি ঘরগুলা কি হয়েছে, মানে আনডিফাইন্ড কিছু ক্যারেক্টার আসছে। ঠিক আছে, আবার রান দেই, মানে কিছু, এগুলাকে বলে গার্বেজ ভ্যালু আর কি। ঠিক আছে, কারণ আমার অ্যারেটা তো কোনো সময় খালি থাকে না, অ্যারের প্রতিটা ইন্ডেক্সে কোনো না কোনো একটা কিছু আছে। তো ওই যে কিছু, কোনো না কোনো কিছু আছে, ওইগুলা জাস্ট প্রিন্ট হয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে গার্বেজ ভ্যালু। তো আমি এর উপর যখন আমি লুপ চালাই, তখন আমি এখানে একটা এখানে একটা কন্ডিশন দিতে পারি যে ইফ এস নেম আই ইকুয়াল, সরি, এখন এখন কি ওই ক্যারেক্টার গুলো আসছে? জি ভাইয়া আসছে। না না, মানে আমার স্ট্রিং এর ক্যারেক্টার গুলো আসছে, এই যে আহ, এছাড়া যে কিছু গার্বেজ বেল ছিল ওইগুলো কি এখন না, আসছে? ওইগুলা চলে গেছে। হ্যাঁ, এখন আমার অ্যাকচুয়াল স্ট্রিংটা জাস্ট প্রিন্ট হয়েছে। ঠিক আছে, এটার কারণ কি দেখেন, আমি একটা কন্ডিশন দিছি এখানে যে নেম অফ আই যদি, বা নেমের আইতম ক্যারেক্টারটা যদি নাল ক্যারেক্টার হয়, ঠিক আছে, নাল ক্যারেক্টার হলে জাস্ট ব্রেক করে দাও। ঠিক আছে, অর্থাৎ আমার এই লুপটা 4 বার চলছে, 5বারের সময় সে এখানে এসে দেখছে যে একটা নাল ক্যারেক্টার আছে। ঠিক আছে, কারণ আমরা যখন স্ট্রিংটা ইনপুট নেই, তখন স্ট্রিং এর শেষে সে একটা কি রাখে, নাল ক্যারেক্টার রাখে না? তো ওই যে এই নাল ক্যারেক্টারটা যখন আমরা পৌঁছাই, তখন আমরা স্ট্রিং এর যে লুপটা এটা ব্রেক করতে পারি। ঠিক আছে, তো আমরা স্ট্রিং লেন্থ ইউজ না করেও আমরা কি করতে পারলাম, একটা স্ট্রিং এর উপর লুপ চালাইতে পারলাম। ওকে, ভাইয়া, দুইটা ওয়ার্ড যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে কি করব স্ট্রিং এর সাহায্যে? হ্যাঁ, দুইটা ওয়ার্ড তুমি একটা স্ট্রিং এ ইনপুট নিবা। ঠিক, এটাই তো। হ্যাঁ, ওইটাই বলছি। সো এটার জন্য আমাদের কি করা লাগবে, আমাদের স্ট্রিং ইনপুট না নিয়ে লাইন ইনপুট নেওয়া লাগবে। ঠিক আছে, লাইন মানে, লাইনও একটা স্ট্রিং, ওয়ার্ডও একটা স্ট্রিং। ঠিক আছে, কিন্তু লাইন আর ওয়ার্ডের মাঝে ডিফারেন্সটা কোন জায়গায়? লাইন আর ওয়ার্ডের মাঝে ডিফারেন্সটা হচ্ছে যে লাইনের মাঝে স্পেস থাকতে পারে। ওকে, আর ওয়ার্ডের মাঝে কি থাকতে পারে না? স্পেস থাকতে পারে না। ক্লিয়ার? জি ভাইয়া। অর্থাৎ আমরা স্ট্রিংটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটা হচ্ছে ওয়ার্ড, একটা হচ্ছে লাইন। তো ওয়ার্ড ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ফাংশন ইউজ করতে পারি, কিন্তু লাইন ইনপুট নেওয়ার জন্য আমরা অন্য কোনো একটা ফাংশন ইউজ করা দরকার। যে ফাংশনটার কাজ হবে যে সে যদি একটা স্পেস দেখে, তখন সেই স্পেসটাকে একটা স্ট্রিং এর অংশ হিসেবে বিবেচনা করবে। ঠিক আছে, তো এর জন্য আমাদের কাছে ফাংশন আছে হচ্ছে গেট লাইন। আচ্ছা, ফাংশনটার নামটা দেখি আমি, এফ গেটস এফ গেটাস নেম। এরর দেখায় কি কারণে? আচ্ছা, আমরা গেটাস নামে একটা ফাংশন আছে যেটা স্ট্রিং ইনপুট নেয়, এটা আমরা একটু রান করে দেখি। ঠিক আছে,
আমরা এটা প্রিন্ট করি লাস্টে। এই যে দেখেন, আমি একটা স্ট্রিং ইনপুট নিলাম, যে নেমের মাঝে আমি একটা স্ট্রিং ইনপুট নিলাম। এখন আমরা স্ক্যানএফ ফাংশন ইউজ না করে আমরা গেট এস ফাংশন ইউজ করবো, ঠিক আছে? গেট এস এর মানে ফুল মিনিংটা হচ্ছে আর কি, গেট স্ট্রিং, মানে একটা স্ট্রিং ইনপুট নাও, ঠিক আছে? তো গেট এস ফাংশন ইউজ করাতে দেখেন, আমরা যখন স্ট্রিংটা প্রিন্ট করছি, তখন স্ট্রিংটা এই যে একটা স্পেস সহ কিন্তু প্রিন্ট হয়েছে, ঠিক আছে? অর্থাৎ আমার যে নেম যে স্ট্রিংটা আছে, এটার মধ্যে স্পেস এবং স্পেসের পরের যে অংশগুলা, ওইগুলো কিন্তু একই সাথে ইনপুট নিছে, ঠিক আছে? আবার দেখেন গেটার ছাড়া যদি আমরা স্ক্যানএফ দিয়ে করি, স্পেসের পর থেকে যে বাকি অংশগুলো আছে ওইগুলাকে জাস্ট ইগনোর করে, ঠিক আছে? আর স্ক্যানএফ গেটার ফাংশন আমরা ইউজ করলে আমরা যতগুলা স্পেস দিতে পারি সমস্যা নাই, সবগুলাকে সে স্ট্রিং এর অংশ হিসেবে চিন্তা করবে। বুঝতে পারছেন? তো আমরা যখন কোনো স্ট্রিং ইনপুট নেই, অর্থাৎ কোনো ওয়ার্ড ইনপুট নেই, হ্যাঁ, তখন আমরা কি কি ইউজ করবো? স্ক্যানএফ। তো ওয়ার্ড ইনপুট নেওয়ার সময় আপনি চাইলে গেটাসও ইউজ করতে পারেন, যদি একটা ওয়ার্ড হয় আর কি। কিন্তু যদি আলাদা আলাদা ওয়ার্ড হয়, তাহলে অবশ্যই স্ক্যানএফ ইউজ করবে, ঠিক আছে? কারণ যদি একই লাইনে আপনি তিনটা ওয়ার্ড দেন, গেটাস কি করবে, তিনটাকে একটা একটা স্ট্রিং হিসেবে ইনপুট নিয়ে নেবে। আচ্ছা, এখন আমি এক কাজ করি, পরের লাইনে আরো কয়েকটা ক্যারেক্টার অ্যাড করি, দেখি এগুলা স্ট্রিং এ আসে কিনা। দেখেন, পরের লাইনে যে এই যে ক্যারেক্টার গুলো আছে না, এগুলা কিন্তু আসতেছে না, ঠিক আছে? এগুলা কিন্তু আসতেছে না, কারণ কি? পরের লাইনে চলে গেছে দেখে আসতেছেন। কারণ গেট এস ফাংশনের কাজ হচ্ছে একটা লাইন ইনপুট নেওয়া, ঠিক আছে? তো এক লাইনে যতগুলো ওয়ার্ড আছে স্পেস সহকারে সবগুলাকে নিয়ে এসে একটা স্ট্রিং স্ট্রিং হিসেবে বিবেচনা করবে, ঠিক আছে? কিন্তু আমার ইনপুট যদি পরের লাইনে চলে যায়, পরের লাইন কিন্তু সে আর ইনপুট নিবে না, ঠিক আছে? সে তার কাজ শেষ করবে কোন জায়গায়? যখন দেখবে সে এখানে একটা নেক্সট লাইন ক্যারেক্টার আছে, ঠিক আছে? এই যে এই জায়গার মাঝে একটা নেক্সট লাইন ক্যারেক্টার আছে, অর্থাৎ এই লাইনে আর কোনো ক্যারেক্টার নাই, তার মানে আমার স্ট্রিং ইনপুট নেওয়া এখানেই শেষ। ওকে। ওকে। আচ্ছা, এখন একটা জিনিস যেটা নিয়ে আমরা খুব সাফার করছি, মানে যখন প্রথম প্রথম সি প্রোগ্রাম শিখছি, তখন আর কি অনেক সাফার করছি। ধরেন আমরা একটা একটা ইন্টিজার ইনপুট নিই, scanf। আমরা একটা ইনপুট ইন্টিজার দিলাম, ইন্টিজারের পরে আহ, আমরা একটা ইন্টিজার ইনপুট নিলাম, দেন একটা স্ট্রিং ইনপুট নিলাম, দেন স্ট্রিংটা প্রিন্ট করলাম, ঠিক আছে? এখন দেখি এটা ঠিকঠাক হয় কিনা। দেখেন আমার আউটপুটে কিন্তু কোনো কিছু আসে নাই, ঠিক আছে? আমি যদি স্ট্রিং এর সাইজটা প্রিন্ট করি, strlen আমরা নেমের সাইজটা প্রিন্ট করি, দেখেন এটার সাইজ দেখাচ্ছে 0। তো এখানে কি কোনো মানে আনডিফাইন্ড কোনো বিহেভিয়ার চোখে পড়ছে? মাঝখানে ইন্টিজার ইউজ করা কি হয়েছে এটা? মাঝখানে না, আমরা আমরা প্রথমে আমরা একটা ইন্টিজার ইনপুট নিলাম, হ্যাঁ, দেন পরের লাইনে আমরা একটা স্ট্রিং ইনপুট নিলাম। তো ওই যে একটা ইন্টিজার ফার্স্টে ইনপুট নিলাম, দেন এখানে গেটাস ফাংশন দিয়ে আমরা একটা স্ট্রিং ইনপুট নিলাম, দেন স্ট্রিং এর সাইজটা প্রিন্ট করলাম, স্ট্রিং এর সাইজটা দেখাচ্ছে 0। আমরা স্ট্রিংটাও প্রিন্ট করলাম, কিন্তু অ্যাকচুয়ালি কিছু প্রিন্ট হচ্ছে না, কারণ স্ট্রিং এর সাইজটাই তো 0। তো এই যে স্ট্রিংটা, এটা কেন ইনপুট নিল না সে? আমার যে গেটাস ফাংশনটা, সেই স্ট্রিংটা ইনপুট নিল না কি কারণে? ভাই ওই চার নেম যেটা আছে ওইটা কি নিচে দিলে ঠিক হয়ে যাবে? যা, দেখি এটা নিচে এইটা। দিয়া, হইলে তো হইতে পারে না, কিছু তো হয় নাই। এটা আসলে উপরে আর নিচে আনার মধ্যে আসলে কোনো ডিফারেন্স নাই।
কারণ এই নেম নেম অ্যারেটা আমরা ইউজ করতেছি যে জায়গায়, এর উপরে যে কোনো জায়গায় আমরা ডিক্লেয়ার করাই, সেম কথা। ঠিক আছে, আমরা এটাকে কিন্তু গেটস ফাংশনের নিচে অবশ্যই নিতে পারবো না, কারণ গেটস ফাংশন আমরা নেম ইউজ করছি, কিন্তু নেম আমরা ইনিশিয়ালাইজ গেটস ফাংশনের আগে অবশ্যই করা লাগবে। ঠিক আছে, ওকে। তো স্ক্যানএফ ফাংশনে তো আমরা আর এটা ইউজ করি নাই, তো এটার আগে আর পরে নেওয়ার মধ্যে আসলে কোনো ডিফারেন্স নাই। ওকে, আচ্ছা। তো এটার কারণ রিজনটা আমি দেখাই। এই যে স্ক্যানএফ ফাংশন আছে না, আমি আগে বলছিলাম যে স্ট্রিং যখন আমরা স্ক্যানএফ ফাংশন দিয়ে ইনপুট নেই, স্ক্যানএফ ফাংশনের বৈশিষ্ট্য কি? সে কখন মানে তার স্ক্যান করা থামায়? নাল ক্যারেক্টার পাইলে। নাল ক্যারেক্টার না, সে যখন একটা স্পেস দেখে। ঠিক আছে, ও আচ্ছা, হ্যাঁ। স্ক্যানএফ, কারণ আমরা যখন স্ট্রিং ইনপুট দেই তখন তো আমরা নাল ক্যারেক্টার দেই না। দেই দেই না। অবশ্যই না, আমরা নাল ক্যারেক্টার দেই না, কিন্তু মানে কম্পাইলার অটোমেটিক্যালি একটা নাল ক্যারেক্টার অ্যাড করে। ঠিক আছে, কম্পাইলার যখন বুঝে যে আমাদের আমাদের স্ট্রিংটা ইনপুট নেওয়া শেষ, তখন সে লাস্টে একটা নাল ক্যারেক্টার নিজে থেকে অ্যাড করে। ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু আসলে নাল ক্যারেক্টার দেই না, কম্পাইলার নিজে অ্যাড করে। কারণ সে পরবর্তীতে যখন সে স্ট্রিংটা ইউজ করবে, তখন সে বোঝার জন্য যে স্ট্রিংটা আসলে কোন জায়গায় শেষ, মানে আমার এর কতটুকু পর্যন্ত স্ট্রিংটা আছে আর কতটুকু পর্যন্ত জায়গা অ্যাকচুয়ালি আমার খালি আছে। ঠিক আছে, তো দেখেন, আমরা স্ক্যানএফ ফাংশন ইউজ করি, স্ক্যানএফ ফাংশন টার্মিনেট হয় দুইটা জিনিস দেখলে, একটা হচ্ছে স্পেস, আর একটা হচ্ছে নেক্সট লাইন। ঠিক আছে, স্ক্যানএফ ফাংশনটা দুইটা জিনিস দেখলে টার্মিনেট করে, একটা হচ্ছে স্পেস, একটা হচ্ছে নেক্সট লাইন। তো আপনি 5-এর পরে যদি আরো কিছু ক্যারেক্টার দেন, ওইগুলাকে সে একই নাম্বারের অন্তর্ভুক্ত হিসেবে বিবেচনা করবে। ঠিক আছে, কিন্তু একটা স্পেস দিয়ে আবার এক দুইটা ক্যারেক্টার দিলে ওইগুলাকে নিয়ে এসে আলাদা আরেকটা নাম্বার হিসেবে বিবেচনা করবে। ঠিক আছে, তো স্ক্যানএফ ফাংশনের কাজ কি? সে যতটুকু পর্যন্ত একটা স্পেস অথবা নেক্সট লাইন বা নিউ লাইন ক্যারেক্টার না দেখছে, ততক্ষণ পর্যন্ত সে ইনপুট নিতে থাকে। তো এখন দেখেন, আমরা 5 একটা নাম্বার দিলাম, সে স্ক্যানএফ ফাংশনে এই 5টা ইনপুট নিল। স্ক্যানএফ ফাংশনে 5টা ইনপুট নেওয়ার পর আমার যে কম্পাইলারটা আছে না, কম্পাইলার বা কার্সর, হ্যাঁ, কার্সরটা কিন্তু ওইখানে থেকে যায়। ঠিক আছে, সে কার্সরটা এই জায়গায় ওয়েট করে, এই যে আমি যে জায়গাটা এখন হাইলাইট করছি, হ্যাঁ, ওই জায়গার মধ্যে কার্সরটা ওয়েট করে। সে মনে করে যে এখানের পরে আমার ইউজার কি করবে, মানে এই জায়গায় আমার ইউজার মানে পরবর্তী ইনপুট গুলা দিবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আমার কার্সরটা কি করে, সে এখানে ওয়েট করতে থাকে যে আমার ইউজার মেবি মানে এই জায়গা থেকে আমার স্ট্রিংটা ইনপুট দিবে, বা পরবর্তী যে যাই আছে সেই ইনপুট দেওয়ার কথা ওইগুলা ইনপুট দিবে। ঠিক আছে, তো সে এই জায়গার মাঝে ওয়েট করে। এখন এই জায়গার মাঝে ওয়েট করার পরে সে এখানে আসে, দেখে যে ইউজার কি চাচ্ছে, যে একটা স্ট্রিং ইনপুট নিতে যাচ্ছে। ঠিক আছে, তো সে তার ইনপুটটা এখান থেকে নেওয়া শুরু করে। বুঝতে পারছেন? মানে পরের লাইন থেকে না নিয়ে সে জাস্ট ওই এখান থেকে স্ট্রিংটা ইনপুট নেওয়া শুরু করে। বুঝতে পারছেন কথাটা আমার? জি ভাইয়া, বুঝতে পারছি। তো এখান থেকে যখন ইনপুট নেওয়া শুরু করবে, এখানে কি কোনো ইনপুট আছে? এখানে কিন্তু কোনো ইনপুট নাই। না, ঠিক কোনো আছে, ইনপুট নাই, বাট কিন্তু 5 যেটা ওইটা তো আর ইন্টিজার, সেজন্য কাউন্ট করতেছে না। না, 5 কিন্তু আগের আগের যে স্ক্যানএফ ফাংশন সে নিয়ে নিছে। ঠিক আছে, ও সে আচ্ছা, নিয়ে নেওয়ার পর মানে আমার পরবর্তী স্ক্যানএফ ফাংশনটা এই জায়গার মধ্যে ওয়েট করতেছে। বুঝতেছি। বুঝছেন? মানে আহ, আমার কার্সরটা কিভাবে রান করে, একদম লেফট সাইড থেকে আস্তে আস্তে রাইটের দিকে যায়, ইনপুট গুলো এইভাবে সে রিড করে না? জি ভাইয়া, কম্পাইলার কিভাবে রিড বুঝতে করে, লেফট পারছি। থেকে রাইটে যায়। যখন দেখে যে এই লাইন শেষ, তখন নিচের লাইনে আবার শুরু থেকে শেষে যায়। ঠিক আছে না? তো আমার প্রোগ্রামটা কি করতেছে, এই জায়গার মধ্যে এসে সে কি করতেছে, মানে পরবর্তী ইনপুটের জন্য ওয়েট করতেছে। এখন পরবর্তী ইনপুটে কি আমরা দিছি, একটা স্ট্রিং ইনপুট দিছি। ঠিক আছে, মানে গেট অ্যাজ ফাংশন। এখন গেট অ্যাজ ফাংশন কখন টার্মিনেট করে, মানে তার কাজ স্টপ করে, কখন স্টপ করে? নিউ যখন লাইন একটা নিউ পাইলে। লাইন, তো ওই যে এই জায়গার মধ্যে একটা নিউ লাইন আছে না, জি ভাইয়া। আছে তো। তো আমার কম্পাইলার মনে করে যে
আমাকে মেবি একটা এমটি স্ট্রিং দেওয়া হয়েছে। ঠিক আছে, এমটি স্ট্রিং মানে কি? খালি স্ট্রিং। ঠিক আছে, মানে কিছু দেওয়া হয় নাই, জাস্ট একটা নিউ লাইন দেওয়া হয়েছে। তো নিউ লাইন মানে কি? আমার কাজ শেষ। ঠিক আছে না? তো আমার গেটাস ফাংশনটা কি করে, সে এখানের যে নিউ লাইনটা দেখেই সাথে সাথে সে টার্মিনেট করে, পরবর্তী লাইনের সে আর ইনপুট নেয় না। ঠিক আছে, তো আমার এই যে গেটাস ফাংশনটা এটা অ্যাকচুয়ালি আর কাজ করে না। মানে ফাংশনটা কাজ করে কিন্তু ফাংশনে আসলে কোনো ইনপুট আসে না, কারণ এই লাইনের যে এই জায়গার পর থেকে তো এই লাইনটা ফ্রি। ঠিক না? এখন যদি আমি আবার আর একটা গেটাস ফাংশন দিই, ঠিক আছে, এখন দেখেন কি হয়। এখন কিন্তু ইনপুট নিছে। ঠিক আছে, এখন কিন্তু ইনপুট নিছে। আচ্ছা, স্ট্রিং এর লেন্থটাও আগে প্রিন্ট হয়েছে না? এখন কিন্তু আমার ফাংশনটা ইনপুট নিছে। এখন কি কারণে নিছে? এই যে আমার প্রথম যে গেটাস ফাংশনটা, এটা কি করছে, এই জায়গার মানে তো টার্মিনেট করছে, করার পরে সে কিন্তু পরবর্তীতে পরের লাইনে কার্সরটা এখানে নিয়ে আসছে। ঠিক আছে, এখানে নিয়ে আসছে, যে পরবর্তী যখন ইনপুটটা দিবে তখন ওইখান থেকে শুরু হবে। ঠিক আছে, মানে সে নিজে টার্মিনেট হওয়ার পর কার্সরটাকে নেক্সট লাইনে নিয়ে গেছে। এখন যখন এই যে দ্বিতীয় যে গেটাস ফাংশনটা আসছে, সে দেখছে যে সে তো এখন এ বি সি ডি এগুলা দেখতে পাচ্ছে। ঠিক আছে, তো সে এসে কোন জায়গায় স্টপ হয়েছে? এখানে স্টপ হয়েছে, মানে এই লাইনের শেষে স্টপ হয়েছে, কারণ এই লাইনের শেষে একটা ইন লাইন আছে। ঠিক আছে, মানে নেক্সট লাইন ক্যারেক্টার আছে। ওকে, তো এই কারণে আমরা গেটাস ফাংশনটা এখানে দুইবার ইউজ করা লাগতেছে। তো গেটাস ফাংশনটা দুইবার ইউজ করা মানে এটা এটা অ্যাকচুয়ালি আসলে সমাধান না। ঠিক আছে না, মানে একই ফাংশন আমি সেম কাজের জন্য দুইবার কল করলাম, এটাতে আসলে এটা আসলে কোনো মানে সমাধান হতে পারে না। ঠিক না? তো গেটাস ফাংশনের বদলে আমরা প্রথমটা আমরা একটা একটা ইউজ করতে পারি, ফাংশন পার্সেন্ট আছে স্ল্যাশ এন ব্যাকস্ল্যাশ এন দিলে হবে না ভাই এখানে? ব্যাকস্ল্যাশ এন। ওই যে আগের যে স্ক্যানএফ নিছি ওটার পরে কি ব্ল্যাক, মানে না না ওইটা এন না, ব্যাকস্ল্যাশ এন দিলে কি ওটা কাজ করবে না? স্ক্যানএফ ফাংশনে কি ব্যাকস্ল্যাশ এন দেওয়া যায়? আচ্ছা দেখি। ও আচ্ছা, ওটা তো প্রিন্ট এফ এ। ও আচ্ছা, ইনপুট নিছে তো, এই যে ব্যাকস্ল্যাশ এন দেওয়াতে কাজ হয়েছে। ঠিক আছে, মানে এই যে এটা ইনপুট নেওয়ার পরে পরবর্তী লাইনে চলে গেছে আর কি অটোমেটিক্যালি। ঠিক আছে, তবে এটার জি। এটার জন্য একটা সুন্দর একটা ফাংশন আছে, সিন ডট সিন ডট ইগনোর একটা ফাংশন আছে, এটা মেবি সি প্লাস প্লাসে, সি তে মেবি নাই। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো আমরা তো অ্যাকচুয়াল মানে প্রবলেমটা বুঝতে পারছি কোন জায়গায় হয়েছে। ঠিক না? তো জি ভাইয়া। প্রবলেমটা যদি আমরা ধরতে পারি, তাহলে আমরা এটা যে কোনো ভাবে সমাধানও করতে পারি। ঠিক আছে, এখন দেখেন, একটা গেটাস ফাংশনের পরে আপনি এখন যতগুলো গেটাস ফাংশন ইউজ করেন, ওইগুলো কিন্তু একবারই কল করলে এনাফ। কারণ কি? কারণ এই গেটাস ফাংশনটা শেষ হওয়ার পরে সে কিন্তু পরের লাইনে কার্সরটা নিয়ে যায়। ঠিক আছে, মানে একটা গেটাস ফাংশন শেষ হইলে সে পরের লাইনে কার্সরটা নিয়ে যায়। তো পরের লাইন থেকে তো আবার নতুন স্ট্রিং আছে। তো মানে পরবর্তী গেটাস ফাংশন গুলাতে আর লাগে না। কিন্তু এই যে প্রথম আমরা যদি কোনো ফার্স্টে কোনো স্ট্রিং মানে অন্য কিছু ইনপুট নিয়ে এরপরে স্ট্রিং ইনপুট নেই, তো তখন আমাদের কাজটা একটা কাজ করতে হবে কি, দুইটা গেটাস ফাংশন ইউজ করতে হয় প্রথম স্ট্রিং এর জন্য। ঠিক আছে, তো এখন এই প্রবলেমটা সলভ করতে পারবেন তো? যদি কোনো সময় আসে যে দেখেন যে আমার স্ট্রিংটা তো সাইজ হওয়ার কথা 10, কিন্তু স্ট্রিং এর সাইজ তো হচ্ছে 0, বা ইনভ্যালিড কোনো ইনপুট হইতেছে, বা আমার ইনপুট গুলা ঠিকঠাক ভাবে নিতেছে না, তো তখন ধরতে পারবেন তো কোন জায়গায় সমস্যাটা? জি ভাইয়া। আচ্ছা, তো আমরা স্ট্রিং হিসেবে আমরা স্ট্রিং এর দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ওয়ার্ড, একটা হচ্ছে লাইন। ঠিক আছে, তো ওয়ার্ড এবং লাইন দুইটাই আমরা এখন থেকে ইনপুট নিতে পারি, পারবো না? ওকে, আর স্ট্রিং এর মাঝে আমরা এখন লুপও চালাইতে পারি। ঠিক আছে, স্ট্রিং এর মাঝে আমরা লুপ কিভাবে চালাই? আই লেস দেন strlen অফ, এভাবেও চালাতে পারি, অথবা আমরা জাস্ট সরাসরি হান্ড্রেড। এই যে আমাদের যে
অ্যারেটা আছে না ডিক্লেয়ার করছিলাম, অ্যারের সাইজের উপর আমরা লুপ চালাইতে পারি। আহ, আর দেন একটা একটা কন্ডিশন এড করতে পারি কি, ইফ নেম আই ইকুয়াল নাল ক্যারেক্টার। ঠিক আছে, তো আমরা জাস্ট এটা এটা একটু লেন্দি প্রসেস না, আমরা তো জাস্ট str লেন ইউজ করলেই পারি, ঠিক না? কিন্তু এটা এটা দেখাটা জরুরি কি কারণে, আমরা যে ইন্টারনাল বিষয়টা আসলে কিভাবে ঘটে এটা বোঝার কারণে। ঠিক আছে, আমরা যদি মূল বেসিক জিনিসটা বুঝি যে আসলে কিভাবে কোন জিনিসটা এক্সিকিউট হয়, তাহলে আমরা যে কোনো ধরনের প্রবলেম বা কোনো ধরনের প্রবলেম ফেস করলে ওটা আমরা সলভ করতে পারি। ঠিক আছে, এখন আমরা যদি প্রিন্ট এফ করি %c দিয়া নেম অফ আই। ওকে, তো এটা গেল আমাদের স্ট্রিং প্রিন্ট করা। তো স্ট্রিং নিয়ে আমি আর বেশি কিছু আর বলতে চাই না, কারণ সি এর মাঝে অ্যাকচুয়ালি স্ট্রিং দিয়ে আমরা খুব বেশি কিছু করি না। ঠিক আছে, আমরা যদি স্ট্রিংটাকে একটা এর মতো করে চিন্তা করি, তাহলে এর মাঝে যে যে কাজ করা যায় স্ট্রিং এর মাঝে এর চেয়ে একটু মানে কয়েকটা কাজ একটু বেশি করা যায়। ঠিক আছে, তবে বাদ বাকি কাজগুলো সব এর মতোই করা যায়। এখন আমি যদি চাই যে ভাইয়া স্ট্রিং এর, এখানে কি আলাদা করে আমরা স্ট্রিং এর ইন্ডেক্স গুলা প্রিন্ট করতে পারবো, মানে অবশ্যই। ক্যারেক্টার যেগুলো আছে? হ্যাঁ, আমরা এই যে এর মধ্যে আমরা যে এর যে কোনো একটা ইন্ডেক্সে ভ্যালুটা প্রিন্ট করতে পারি, এবার আমরা স্ট্রিং জি এর ভাইয়া। ক্ষেত্রে পারি। ঠিক আছে, যেমন আমি নেমের সেকেন্ড ক্যারেক্টারটা প্রিন্ট করবো, সরি টু ইন্ডেক্সে যে ক্যারেক্টারটা এটা প্রিন্ট করবো, তো টু ইন্ডেক্সে আছে সি, ঠিক না? আমি যদি এটা প্রিন্ট করি, কি হইলো, স্ক্যানএফ, আচ্ছা ফর এর বাইরে দিয়ে দিছেন যে ভাইয়া এটা। ওই যে দুইবার দেওয়া লাগে না, প্রথমবার তো সে জি একটা ভাইয়া, এমটি ওইটা লাইন আর ইনপুট। লাস্টের যে লাইন ভাইয়া ওইটা তো ফর লুপের বাইরে চলে গেছে না? হ্যাঁ, আমি তো ফর লুপের বাইরেই প্রিন্ট করছি অ্যাকচুয়ালি, মানে আমি যে ও। সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্ট করছি আর কি। ও এই যে আচ্ছা। for loop টা বাদ দিলাম, এই যে সি প্রিন্ট করছি আমরা। ঠিক আছে, তো স্ট্রিংটাকে তোমরা যে কোনো মানে আহ যে এরে যেভাবে ইউজ করো এর মতো করে ইউজ করতে পারো। ঠিক আছে, জাস্ট এরে আর স্ট্রিং এর মাঝে এখন আর কোনো তফাৎ নাই। জাস্ট আমরা স্ট্রিং এর মাঝে কি করতে পারি, একটু একটা দুইটা মানে কাজ একটু বেশি করতে পারি এর থেকে। ঠিক আছে, তবে এর মাঝে যা কিছু করা যায় সবকিছু তুমি স্ট্রিং এর মাঝে করতে পারো। তুমি যদি চাও যে স্ট্রিং এর ওই যে থার্ড ক্যারেক্টারটা তুমি চেঞ্জ করে দিবা, হ্যাঁ, নেম অফ টু ইকুয়াল নেম অফ টু এখন আছে সি, আমি এটাকে এফ করে দিলাম। ঠিক আছে, তো নেম অফ টু যদি আমি এফ করে দিই, তাহলে নেম অফ টু এই যে এফ প্রিন্ট হয়েছে। ঠিক আছে, তো এর মাঝে আমরা কোনো ইন্ডেক্সের ভ্যালু চেঞ্জ করতে পারি ইজিলি। তো এভাবে আমরা স্ট্রিং এর মাঝেও করতে পারি। ওকে, তো স্ট্রিং এর বেসিকটা বোঝা হয়েছে। জি ভাইয়া, বুঝতে পারছি। ফাংশন গুলা কিভাবে একটা স্ট্রিং ইনপুট নেয়, কিভাবে এটাকে স্টোর করে, হ্যাঁ, আর আমরা কিভাবে স্ট্রিং এর মাঝে একটা লুপ চালাতে পারি। ঠিক আছে, তো এই বেসিক জিনিসগুলো যদি বুঝো, তাহলে আমি আশা করি যে স্ট্রিং রিলেটেড যে প্রবলেম গুলো আছে বা স্ট্রিং রিলেটেড যে যে কোয়েশ্চেন গুলো আছে বা ডিফিকাল্টি গুলো আছে, এগুলো তোমরা ফেস করতে পারবে। ঠিক আছে, ওকে। আর যদি এই বেসিক জিনিসগুলো যদি না দেখো, যদি জাস্ট সরাসরি জাস্ট কয়েকটা ফাংশন দেখে গুলো যে স্ট্রিং এর মধ্যে এই করা যায় এই করা যায়, তখন দেখবা যে কোনো জায়গায় এটা ইউজ করতে গেছো কিন্তু একটা আননোন প্রবলেম ফেস করতেছো, যে এটা আসলে অ্যাকচুয়ালি কাজ করতেছে না। এখন কেন কাজ করতেছে না এটা আর তুমি ফাইন্ড আউট করতে পারবা না। ঠিক আছে, ওকে। তো এখন আমরা যাই ফাংশনে। হ্যাঁ, আজকে আমাদের তো দুইটা টপিক পড়ার কথা, স্ট্রিং এন্ড ফাংশন। ফাংশন কি বুঝো? ফাংশন এর আগে কোনো সময় পড়ছো বা দেখছো?
জি ভাইয়া বলছি। তুমি তো 64, আর তুমি তো পড়ার কথা অবশ্যই। এই যে আমরা যে ইন্ট মেইন যে লিখলাম, হ্যাঁ, এই যে এই জিনিসটা যে লিখলাম, এটা অ্যাকচুয়ালি একটা ফাংশন। ঠিক আছে? তো কোনো জায়গায় যদি দেখো যে কোনো একটা ওয়ার্ড লেখা আছে, আর এই ওয়ার্ডের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, হ্যাঁ, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে? তো কোনো একটা ওয়ার্ডের পরে যদি একটা ফার্স্ট ব্র্যাকেট দেখো, তাহলে মনে করবা যে এটা একটা ফাংশন। ঠিক আছে? তো মেইনের পরে একটা মানে এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে, তার মানে এটা একটা ফাংশন। আমরা স্ট্রিং এর মাঝে যাই, দেখি যে স্ক্যানএফ আছে না, এটাও একটা ফাংশন। এই যে গেটস, এটা একটা ফাংশন। প্রিন্টএফ, এটা একটা ফাংশন। ঠিক আছে? তো ফাংশন মানে কি? ফাংশন মানে হচ্ছে একটা একটা স্পেসিফিক মানে কিছু লাইন অফ কোড, যেটা একটা স্পেসিফিক টাস্ক করে, একটা স্পেসিফিক টাস্ক কমপ্লিট করে। ঠিক আছে? তো এই যে প্রিন্টএফ, এটা একটা ফাংশন। এটার একটা স্পেসিফিক টাস্ক আছে না, এটা কি করে? এই ফাংশনে কোনো আউটপুট কিছু দেয়। প্রিন্ট করে। প্রিন্ট করা বলতে আমাদের টার্মিনালে কোনো কিছুকে শো করে। ঠিক না? স্ক্যানএফ ফাংশনের কাজ কি? স্ক্যানএফ ফাংশন একটা স্পেসিফিক কাজ করে। কি করে? সে ইনপুট টার্মিনাল নেয়। থেকে কোনো কিছু রিড করে। ঠিক আছে? কোনো একটা ইনফরমেশন সে রিড করে। আর গেটাস ফাংশন কি করে? সেও স্ক্যানএফ ফাংশনের মতোই কাজ করে, কোনো কিছু রিড করে। কিন্তু দুইজনের পদ্ধতিটা একটু ডিফারেন্ট। ঠিক আছে না? দুইজনে মোটামুটি সেম কাজ করে, কিন্তু দুইজনের কার্যপদ্ধতিটা একটু ডিফারেন্ট। ঠিক আছে? তো এই ফাংশনটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে, এটার পিছনে কিন্তু কোড আছে। ঠিক আছে? এই ফাংশনটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, এটা কিন্তু আমরা জানি না। আমরা কি জানি কিভাবে এটা এটা ইনপুট নেয়? আমরা তো জাস্ট এটা কি ইউজ করতেছি, কিন্তু আমরা জানি না এটা কিভাবে ইনপুট নেয়। ঠিক যেমন ধরো আমরা মানে ডেইলি লাইফে মানে অনেক ধরনের ডিভাইস ইউজ করি। ঠিক আছে না? বা অনেক ধরনের মেশিন ইউজ করি। তো এই মেশিন গুলো আমরা জাস্ট ইউজ করি, কিন্তু ওইগুলা কিভাবে কাজ করে এগুলো আমাদের জানার আসলে দরকার পড়ে না। ঠিক আছে না? মানে এটার ইন্টারনালি যে বডি পার্টস গুলা কিভাবে অ্যাকচুয়ালি মুভ করে, কিভাবে এটা মানে এই কাজগুলা কমপ্লিট করে, এটা আমরা জানি না, আমাদের জানার দরকারও নাই। ঠিক আছে? আমরা জাস্ট এই মেশিনের যে স্পেসিফিক কাজটা, ওই কাজটা আমরা কি করে ওই মেশিনকে দিয়ে করাই। ওকে? তো এই যে এই ফাংশনটা আছে না, এটা একটা ডিফাইন্ড ফাংশন। ডিফাইন্ড ফাংশন বলতে মানে ইনবিল্ট ফাংশন আর কি। ইনবিল্ট ফাংশন বলতে এটা এটা এই যে তুমি যে সি কম্পাইলার ইনস্টল করছো, এই কম্পাইলারের ভিতরে অলরেডি লেখা আছে যে এই ফাংশনটা কিভাবে কাজ করবে, এগুলো অলরেডি লেখা আছে। গেটাস ফাংশন, স্ক্যানএফ ফাংশন, এগুলার কার্যপদ্ধতি কি বা কিভাবে এগুলা কাজ করবে, এগুলো অলরেডি লেখা আছে। তো আমরা আর এই ফাংশন গুলা কি করা লাগে না, আমরা এগুলো লেখা লাগে না, জানা লাগে না এগুলা কিভাবে কাজ করে। আমরা জাস্ট এগুলাকে ইউজ করতেছি। ঠিক আছে? কিন্তু এখন আমরা এক কাজ করলাম, যে আমরা নিজেরা কিছু ফাংশন ক্রিয়েট করলাম। ঠিক আছে? যে আমি চাই যে আমি এমন একটা কোড লিখবো যে এই কোডের কাজটা হবে এই স্পেসিফিক একটা আমাকে মানে একটা স্পেসিফিক কাজ থাকবে এই কোডের। ঠিক আছে? যেমন ধরো আমি একটা ফাংশন বানাই। একটা ফাংশন আমি ক্রিয়েট করলাম। ঠিক আছে? তো এই ফাংশনের কাজটা হচ্ছে, এটার কাজটা হচ্ছে আমি আমি তাকে একটা অ্যারে দিব। সে আমাকে কি করবে, এই অ্যারের মিনিমাম এলিমেন্টটা আমাকে রিটার্ন করবে, বা এই অ্যারের মিনিমাম এলিমেন্টটা আমাকে জাস্ট সে দিবে। ঠিক আছে? তো দেখেন, মিনিমাম এলিমেন্ট অফ দ্য অ্যারে মানে এই ফাংশনের কাজ হচ্ছে এটা। তো অ্যারের একটা মিনিমাম এলিমেন্ট কিভাবে ফাইন্ড আউট করে? মনে আছে? এটা করছেন ক্লাসে কেউ? কম্পেয়ার করে করে যেটা ছোট আসে ওইটা সবচেয়ে হুম। ছোট।
তো আমরা প্রথমে ধরে নিতে পারি যে মিনিমাম এলিমেন্ট হচ্ছে এর এর প্রথম এলিমেন্টটাই। ঠিক আছে, আমরা ধরে নিলাম যে মিনিমাম এলিমেন্টটা এর এর প্রথম এলিমেন্টটাই। ঠিক আছে, তো এখন আমরা লুপ চালাই। আমরা এর এর সাইজটাও নিয়ে নিলাম। ঠিক আছে, ইফ AI লেস দেন mn, আমরা একটা কন্ডিশন দিলাম কি, যে এর কারেন্ট এলিমেন্টটা যদি আগের মিনিমাম থেকে ছোট হয় তাহলে মিনিমামটাকে এই এলিমেন্ট দ্বারা রিপ্লেস করে দিলাম। ঠিক আছে, তো আমরা লুপ চালাইলাম কিন্তু ওয়ান ইন্ডেক্স থেকে, কারণ জিরো ইন্ডেক্স কেন চালাই নাই? কারণ জিরো ইন্ডেক্সকে তো আমরা অলরেডি মিনিমাম হিসেবে ধরে নিছি, ঠিক না? তো আমরা জাস্ট ওয়ান ইন্ডেক্স থেকে লুপ চালাইতে পারি। তো দেখেন আমরা একটা ফাংশন ক্রিয়েট করলাম। হ্যাঁ, এই ফাংশনের কাজ কি, আমি এই ফাংশনকে আমি একটা অ্যারে দিব আর এই অ্যারের সাইজটা দিব। ঠিক আছে, এখন ফাংশনকে আমরা কেন অ্যারে দিলাম আর অ্যারে সাইজ দিলাম? থিঙ্ক, আবার আমরা মেশিনের কথা চিন্তা করি। ধরো একটা একটা মেশিন আছে তোমার কাছে। হ্যাঁ, এই মেশিনের কাজ হচ্ছে তোমাকে, তুমি একটা ফ্রুটস দিবা তার মাঝে। ধরো আমরা ব্লেন্ডার মেশিনের কথা চিন্তা করি। তো ব্লেন্ডার মেশিনে আমরা কি করি, কোনো কিছু দেই আর মেশিনটা কি করে, এটার একটা জুস বানিয়ে দেয়, ঠিক না? তো আমরা জাস্ট কোনো একটা ফাংশন, আমরা যদি কোনো একটা মেশিন ইউজ করি, আহ সবসময় এটা এটা ইয়ে না যে আমরা জাস্ট মেশিন থেকে একটা কাজ রিটার্ন পাই। এমনও অনেক সময় আছে যে আমরা এই মেশিনকে কিছু দিলে দেন সে আমাকে এটার এটার উপর একটা কাজ করে দেয়। বুঝতে পারছেন বিষয়টা? কোনো কোনো মেশিন আছে যে এটাকে কিছু দিতে হয় না, এটা আমাকে জাস্ট স্পেসিফিক একটা কাজ করে দেয়। হ্যাঁ, আবার কোনো কোনো মেশিন আছে যে এটাকে আমি কোনো একটা ইনপুট দিলে বা এই মেশিনে আমি একটা স্পেসিফিক কোনো জিনিস দিলে দেন সে আমাকে কি করে, এটার একটা আউটপুট দেয়। ঠিক আছে, যেমন এসির কথা চিন্তা করেন। এসির মাঝে কি আমরা কোনো কিছু ইনপুট দেওয়া লাগে? কারেন্টের কথা না। বাদ দেন, ঠিক আছে, আমরা এসির মাঝে আমরা কোনো স্পেসিফিক কোনো কিছু দেওয়া লাগে না, আমরা জাস্ট এসিটা অন করি। হ্যাঁ, জাস্ট এসি আমাদেরকে একটা স্পেসিফিক জিনিস দেয়, এটা হচ্ছে ঠান্ডা বাতাস। ঠিক আছে, আর জুস মেশিন আমরা কি করি, আমরা যদি জুস মেশিন জাস্ট অন করি তাহলে এটা কি কোনো কাজ করবে? অবশ্যই না, কারণ সে কাজ করার আগে তার কিছু রিকোয়ারমেন্টস আছে। ঠিক আছে, তো ওই রিকোয়ারমেন্টস গুলো না দিলে সে আসলে কাজটা করা তার পক্ষে পসিবল না। তো এই যে রিকোয়ারমেন্টস গুলা, এগুলো হচ্ছে আমরা এই ব্র্যাকেটের ভিতরে লিখি। ঠিক আছে, ভাই এখানে এরিয়ার সাইজ কেন ডিক্লেয়ার করলাম না? এর সাইজ, ও না, আমরা আমরা কিন্তু এখানে এরে ডিক্লেয়ার করি নাই। ঠিক আছে, এটা একটু আমরা পরে ডিসকাস করতেছি নিচে। ঠিক আছে, আচ্ছা। তো এই দুইটা জিনিস আছে না, এই ফাংশনটা যদি আমার একটা মেশিন হয় তাহলে এই দুইটা জিনিস হচ্ছে এই মেশিনের রিকোয়ারমেন্টস, যে মেশিনে আমি কি কি দেওয়া লাগবে, দেওয়ার পরে সে আমাকে একটা আনসার দিবে বা একটা স্পেসিফিক টাস্ক দিবে। এখন আমরা চাইতেছি যে আমরা এমন একটা ফাংশন ক্রিয়েট করব যে ফাংশনে আমাকে একটা অ্যারের মিনিমাম এলিমেন্টটা দিবে। যে আমি আমি চাইবো যে এই ফাংশনটা আমাকে একটা অ্যারের মিনিমাম এলিমেন্ট দেবে। ঠিক আছে, তার মানে এটা তো বেসিক জিনিস যে আমি যদি অ্যারের মিনিমাম এলিমেন্ট চাই, ফাংশনকে আমি অবশ্যই অ্যারেটা তো দেওয়া লাগবে, যে তুমি কোন অ্যারের মিনিমাম মিনিমাম এলিমেন্ট চাও, ঠিক না? আর সাথে এই অ্যারের সাইজটাও তো দেওয়া লাগবে, লাগবে না? জি ভাইয়া। ওকে, তো আমি ফাংশনকে অ্যারেটা দিলাম আর অ্যারের সাইজ দিলাম, দেন সে এই কাজটা, স্পেসিফিক কাজটা করছে। ওকে, তো এখন আমরা একটা আগে ফার্স্টে একটা অ্যারে ডিক্লেয়ার করা লাগবে। কারণ আমরা 10 সাইজের অ্যারে ডিক্লেয়ার করলাম, 10 না, ধরেন 5 সাইজের অ্যারে ডিক্লেয়ার করলাম। অ্যারে আই, তো আমরা ইনপুট নেই 1 5 2। ঠিক আছে, আমরা 5টা এলিমেন্ট ইনপুট নিলাম।
অ্যারে এন 5। আমরা 2 মিনিট ব্রেক নিই একটু, হ্যাঁ, আজানটা শেষ হোক। ওকে, আমরা শুরু করি আবার। তো আমরা একটা ফাংশন লিখলাম। এই ফাংশনের কাজটা কি? মিনিমাম এলিমেন্ট অফ দা অ্যারে দিবে আমাকে, ঠিক আছে? আমি এই ফাংশনকে একটা অ্যারে দিব, আর এই ফাংশন আমাকে একটা এই অ্যারের মিনিমাম এলিমেন্টটা দিবে, ঠিক আছে? তো এই যে এই অ্যারেটা আছে না, এখানে যে একটা অ্যারে লিখছি আমরা, এই অ্যারেটা অবশ্যই আমরা দিব, ঠিক না? আমরা কই থেকে দিব? মেইন আমাদের ফাংশন মেইন থেকে। মেইন প্রোগ্রাম থেকে দিব, মেইন ফাংশন থেকে দিব। এই ফাংশনকে দিব, আর এই ফাংশন আমাদেরকে কি দিবে? আমরা যা দিব, যে এরে দিব, ওই এর মিনিমাম এলিমেন্টটা সে আমাকে দিবে। তো এই এলিমেন্টটা যে দিবে, আমি এই এলিমেন্টটা কই রাখলাম? একটা এক্স ভেরিয়েবলের মাঝে রাখলাম। দেন আমি এক্স ভেরিয়েবলটা প্রিন্ট করলাম। আমরা যদি রান দিই, এই যে 5। তো মিনিমাম এলিমেন্ট 5 কি কারণে? জিরো, ইফ এআই লেস দেন mn ফর 5। আমরা কি ভুল করছি কোনো জায়গায়? i equal 0 less than 5। এআই যদি মিনিমাম থেকে ছোট হয়,
ও, সরি সরি, রিটার্ন করা লাগে, ঠিক আছে, জাস্ট রিটার্নই করে নেই। এই যে এই ফাংশনের মিনিমাম ভ্যালুটা হচ্ছে, সরি, এই এর এর মিনিমাম ভ্যালুটা হচ্ছে 1। ঠিক আছে, এখন আমরা একটু আবার এটা রিভাইজ করি যে অ্যাকচুয়ালি একটা ফাংশন কিভাবে লেখে, কিভাবে কাজ করে। ঠিক আছে, তো একটা ফাংশনের বেশ কয়েকটা পার্ট আছে। সবচেয়ে প্রথম যে অংশটা এটা হচ্ছে এই যে এই অংশটা ইন্ট। ঠিক আছে, আচ্ছা, ইন্ট যে লিখলাম, ইন্ট কি, হোয়াট ইজ ইন্ট? ইন্ট একটা ডাটা ডাটা টাইপ না? জি ভাইয়া। ইন্ট একটা ডাটা টাইপ। ঠিক আছে, তো এখানে ইন্ট লেখার মিনিংটা কি, একটু গেস করতে পারেন কিনা দেখেন তো। মানে ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করতেছে যেহেতু, সেই জন্য ইন্ট নিয়েছি। ওকে, ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করতেছি, ঠিক না? অ্যাকচুয়ালি এটা না, আমরা এই ফাংশন থেকে যে টাস্কটা বা যে কাজটা চাইতেছি, যে ফাইনাল রেজাল্টটা চাইতেছি, ওই রেজাল্টটা কি, একটা ইন্টিজার না? এই যে মিনিমাম জি ভাইয়া। এলিমেন্ট, মিনিমাম এলিমেন্টটা কি একটা ইন্টিজার না? ঠিক আছে, অর্থাৎ এই যে ইন্টিজার এখানে লিখলাম, এই ইন্টিজারটা মিন করে যে আমার এই ফাংশন থেকে আমি কোন টাইপের জিনিস আমি চাই। ঠিক আছে, ফাংশন থেকে তো আমরা অনেক কিছুই চাইতে পারি, ঠিক না? তো অনেক কিছুর মাঝে আমরা কোন জিনিসটা অ্যাকচুয়ালি তার কাছ থেকে চাই, এটা আমরা আগেই ডিফাইন করি। ঠিক আছে, তো আমরা এই ফাংশন থেকে কি চাই, একটা ইন্টিজার টাইপের একটা আনসার চাই, ঠিক না? তো এই কারণে আমরা এটার শুরুতেই লিখলাম ইন্ট। ওকে, তো ফাংশনের শুরুতে কি থাকে, একটা রিটার্ন টাইপ থাকে, ঠিক আছে, যে এই ফাংশনটা কোন ধরনের রেজাল্ট রিটার্ন করবে। ওকে, দেন এই ফাংশনের একটা নাম। ঠিক আছে, তো ফাংশনের নামগুলো অ্যাকচুয়ালি আমরা ভেরিয়েবল যেভাবে ডিক্লেয়ার করি, মানে ভেরিয়েবলের নাম যেভাবে দেই ওইরকম ভাবে দেওয়া লাগে। ঠিক আছে, ওকে, দেখেন আমি এই ফাংশনের নামের আগে একটা জিরো দিলাম, হ্যাঁ, অথবা 3 দিলাম। এটা কিন্তু এখন মানে একটু এরর দেখাচ্ছে, ঠিক না? কারণ কি, আমরা কিন্তু একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে আমরা কিছু জিনিস, কিছু রুলস মানা লাগে, যেমন ভেরিয়েবলের শুরুতে আমরা কোনো ডিজিট নাম্বার দেওয়া যাবে দেওয়া না। দিতে পারি না। তো ফাংশনের নামের ক্ষেত্রে আমরা ওই জিনিসগুলো ফলো করা লাগে। ঠিক আছে, যেমন আমরা এই যে হ্যাশ, ডলার, ই সাইন, ডলার মেবি দেওয়া যায়, যেমন ওই যে স্পেশাল কোনো ক্যারেক্টার, পার্সেন্ট ক্যারেক্টার বা এম্পারসেন্ট, এইসব জিনিস আমরা ইউজ করতে পারি না। তো একটা ভেরিয়েবলের নাম যেভাবে, যেসব রুলসে আমরা ডিক্লেয়ার করতে পারি, একটা ফাংশনের নামও আমরা ঠিক ওই রুলস গুলা মেনে ডিক্লেয়ার করতে পারি। ঠিক আছে, তো প্রথমে আসবে আমার ফাংশনের রিটার্ন টাইপ, যে ফাংশন থেকে আমি কোন ধরনের ভ্যালু চাই। দেন আসবে ফাংশনের নাম। এরপরে আসবে কি, এরপরে আসবে এই যে ব্র্যাকেটের ভিতরে এই ফাংশন আমার কাছ থেকে কি কি চায়। ঠিক আছে, তো এগুলাকে বলে প্যারামিটার। ঠিক আছে, ফাংশন আমার কাছ থেকে যে যে জিনিসগুলা চায় ওই জিনিসগুলাকে বলে প্যারামিটার। ওকে, দেন আমরা একটা কার্লি ব্রেস দেই, এই কার্লি ব্রেসের ভিতরে আমরা ফাংশনের অ্যাকচুয়াল কাজটা লিখি। ঠিক আছে, তো এখানে দেখেন আমরা এতটুক পর্যন্ত কি করছি, আমরা আমাদের কাঙ্ক্ষিত আনসারটা বের করছি। ঠিক আছে, আমাদেরকে একটা অ্যারে দেওয়া হয়েছে, এই অ্যারের আমরা মিনিমাম এলিমেন্টটা বের করছি। দেন লাস্টে আমরা কি করছি, রিটার্ন করছি এখান থেকে। ঠিক আছে, যে আমরা যে মিনিমাম এলিমেন্টটা বের করছি, মিনিমাম এলিমেন্টটা আমরা এখন কি করলাম, রিটার্ন করলাম। তো ফাংশন থেকে আমরা অলওয়েজ কোনো না কোনো কিছু আমরা রিটার্ন করা লাগে। ঠিক আছে, ফাংশন থেকে আমরা কোনো না কোনো কিছু অলওয়েজ রিটার্ন করা লাগে, আর আমরা ওই জিনিসটাই রিটার্ন করব যেটা আমাদের ফাংশন থেকে আমরা চাই। ঠিক না? জি ভাইয়া। তো আমরা এখান থেকে রিটার্ন করলাম মিনিমাম এলিমেন্টটা। তো এখন এখন বলো যে আমরা এই যে এই কাজটা করলাম, এই কাজটা তো আমরা মেইন ফাংশনেও করতে পারতাম, এখানে করতে পারতাম না? করতে মানে পারতাম। আমাদের আমাদের যদি মিনিমাম এলিমেন্ট প্রয়োজন হয়, তাহলে এটা তো আমরা মেইন ফাংশনে করতে পারি। এটার জন্য আবার অন্য জায়গায় একটা কোড লিখে এখান থেকে আবার
রিটার্ন করো, কল করো, মানে এই জিনিসটা করার কি দরকার? এটার কি কোনো উপকারিতা মানে তোমাদের নজরে পড়তেছে? যখন অনেকগুলা কাজ থাকবে তখন হচ্ছে আমরা মানে পার্ট পার্ট করে কল করতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে ফাংশনের সবচেয়ে বড় সুবিধা, যে আমরা যদি অনেকগুলা কাজ করি, হ্যাঁ, তো তখন দেখা যাবে যে আমরা কোড গুলাকে সুন্দরভাবে সাজাইতে পারি না। ঠিক আছে, অনেক বেশি কাজ যদি থাকে একসাথে, আমরা কোড গুলাকে সুন্দরভাবে সাজাইতে আমরা ফাংশন ইউজ করতে পারি। তো একটা ফাংশন ইউজ করলে কি হয়, মানে কোডটা রিডেবল হয়। ঠিক আছে, এখন ধরো আমি এই যে মিন ফাংশনটা আছে না, এটা হাইড করে দিলাম। ঠিক আছে, বা আমি এটাকে একটু লম্বা নাম দেই, মিনিমাম অফ অ্যারে। ঠিক আছে, আমি ফাংশনটার নামটা একটু লম্বা দিলাম। এখন দেখো, কেউ যদি এরকম হয় যে আমার জাস্ট মেইন ফাংশনটা পড়ে, তাহলে সে সম্পূর্ণ কোডটা বোঝা তার পক্ষে ইজিয়ার না? তার কি এই যে মিন মিন অফ অ্যারে এই ফাংশনটা পড়ার দরকার আছে? দরকার নাই। না। সে সে কিন্তু দেখো, এই যে এতটুকু জায়গা পড়েই সে বুঝতে পারতেছে আমি এই কোডের মধ্যে কি করছি অ্যাকচুয়ালি। কারণ আমার ফাংশনের নামটাই তাকে বলে দিচ্ছে যে আমি এই ফাংশন থেকে কি করতেছি, এই একটা মিনিমাম এলিমেন্ট আনতেছি এর থেকে। তো সে এখন কি জাস্ট এই লাইনটা দেখেই তো বুঝতেছে যে অ্যাকচুয়ালি মানে এখানে এই কাজটা করা হইতেছে। ঠিক আছে, বুঝতে পারছো? তো কোডটা আসলে রিডেবল হয়। রিডেবল বলতে মানে আমরা কোডটা পড়ে ইজিলি বুঝতে পারি যে এখানে আসলে কি চলতেছে। তো এই ফাংশনের নামটা দেখে বোঝা আর এই এতটুক জায়গা দেখে বোঝা, দুইটা জিনিস কিন্তু অনেক ডিফারেন্স। মানে এই জায়গাটা দেখলে তুমি ফার্স্ট মানে এট এ গ্লান্স বলতে পারবো না যে এখানে আসলে কি হচ্ছে। তোমার 1 মিনিট সময় দিয়ে দেখা লাগবে যে আচ্ছা এখানে অ্যাকচুয়ালি মিনিমাম এলিমেন্টটা বার করা হচ্ছে, ঠিক না? কিন্তু তুমি যদি এই জায়গাটা দেখো, এই লাইনটা দেখো, তুমি জাস্ট দেখা মাত্রই বলতে পারবা যে আচ্ছা এখান থেকে এর একটা মিনিমাম এলিমেন্ট নিয়ে আসা হচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটা রিডেবল করে না আমার কোডটা। তো আমরা কি করি, মানে কিছু স্পেসিফিক কাজ আছে, এগুলোকে আমরা ফাংশনের মাধ্যমে করি। আর আমরা কোডের মধ্যে জাস্ট ওই ফাংশন গুলাকে কল করি। ঠিক আছে, বা ফাংশন গুলাকে ইউজ করি, করলে আমাদের কোডটা রিডেবল হয়। আর একটা কাজ যেটা হয় দেখো, ধরো এখন আমি কি করলাম, এ অফ সরি আমার এর 1 নম্বর এলিমেন্টটা আমি 0 করে দিলাম। ঠিক আছে, মানে এখানে এখানে আমি কিছু একটা করলাম ধরো, করার পরে আমি এর 1 নম্বর এলিমেন্টটা 0 করে দিলাম, তাহলে এখন আমার এর যে মিনিমাম এলিমেন্ট এটা আবার চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হয়েছে তো। তো আমার এটা কি এর মেইন ফাংশনে করলে চেঞ্জ হবে না? ওইখান থেকে এটা কল হয়ে আসতেছে না? না, না, আমি আমার এরেটাই চেঞ্জ করলাম, এই যে এরেটা চেঞ্জ করলাম। ও আচ্ছা, এর হ্যাঁ। 1 নম্বর এলিমেন্টটাকে আমি 0 করে দিলাম। ঠিক আছে, আমি জাস্ট আমার এরেটা চেঞ্জ করলাম, আমি তো করতেই পারি। আমার একটা এরে আছে, শুরুতে আছে, এরেটা আমি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, বা আমি আরো অনেক, একটা না আমি 4-5টা এরে ইউজ করতে পারি, ঠিক না? তো এখন দেখো, আমি যখন একটা এরেটাকে চেঞ্জ করলাম তখন আমার এরের মিনিমাম ভ্যালুটা অবশ্যই চেঞ্জ হওয়া পসিবল, ঠিক না? চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। তো এখন যদি আমি আগের মিনিমামটা ইউজ করি তাহলে আমার ভুল আনসার আসবে না? জি ভাইয়া। অবশ্যই ভুল হবে তো। এখন যদি আমি আবার মিনিমাম এলিমেন্টটা বের করি এর, তো আমি জাস্ট আবার কি করতে পারি, এক্স ইকুয়াল ওইটা। মিন মিনিমাম মিনিমাম অফ এর আর 5। ঠিক আছে, আমি যদি এই ফাংশনটা আবার কল করি, তো এই ফাংশনটা কি করবে, এখন আবার আমার নতুন এরেটা নিবে, এই নতুন এরের কি করবে, মিনিমামটা সে আবার বের করে দিবে। ঠিক আছে, তো দেখো আমরা জাস্ট এই যে এতটুকু কোড আছে না, এই এতটুকু কোড 2বার লেখা লাগে নাই। ঠিক আছে, আমরা জাস্ট এই যে এই ফাংশনটা আবার কল করলাম, তো আমাকে সে আবার সেম কাজটা করে দেবে। ঠিক আছে, তো সেম কাজটা যে আগে আবার করে দিল, তো আমি সেম কোডটা কি 2বার লেখা লাগছে? লাগে নাই, আমরা জাস্ট না। ফাংশনটা দ্বিতীয়বার কল করছি। ঠিক আছে, তো ফাংশনের আরেকটা কাজ কি পাইলাম আমরা, যে সেম কোড বারবার লেখা লাগে না, মানে সেম কাজ যে কোডে করে ওই কোডটা আমরা বারবার লেখা লাগে না। ঠিক আছে, এখন ধরো তোমার কাছে 2টা অ্যারে আছে,
হ্যাঁ, এখন তুমি একটা এরের সাইজ তো এই ফাংশন দিয়ে বের করতে বললা, অন্য একটা এরের সাইজ মানে ওই যে মিনিমাম এলিমেন্টও কিন্তু তুমি সেম ফাংশন দিয়ে বের করতে পারবা। ঠিক আছে, কারণ এই ফাংশনে তো অ্যাকচুয়ালি তুমি আর বলে দাও না যে আমার এ এর মিনিমামটা দাও, ঠিক না? আমি ফাংশনকে কি বলছি যে আমি যে এর দেবো ওই এর মিনিমামটা আমাকে দেওয়া লাগবে। ঠিক আছে, অর্থাৎ আমি সেম ফাংশন দিয়ে আমি চাইলে যে কোনো এর যে কোনো মুহূর্তে মিনিমাম এলিমেন্টটা আমি খুব ইজিলি বের করতে পারি। আচ্ছা, তাসনিম জেরিনকে আহ যে সিরিয়াস ও যেতে মেইল করছিলেন। জি ভাইয়া, আমি ওকে, মিনিমাম অফ অ্যারে। তো আমরা ফাংশনের আরেকটা কাজ দেখলাম, আর কি কোনো উপকারিতা আছে ফাংশনের? আচ্ছা, আর আর উপকারিতা দিয়ে আমরা কি করার, ঠিক না? যে দুইটা উপকারিতা বলছি এই দুইটাই তো এনাফ একটা ফাংশন ইউজ করার জন্য বা ফাংশন শেখার জন্য, ঠিক না? এটা হচ্ছে আমাদের কোড রিডেবল করে, আর একটা হচ্ছে কি আমাদের সেম কোড বারবার লেখা থেকে আমাদের বাঁচায়, ঠিক না? ওকে, তো ফাংশন কিভাবে লেখে আমরা আবার একটু রিভিউ করি। ফাংশনের প্রথমেই থাকে একটা রিটার্ন টাইপ, যে এই ফাংশন থেকে আমরা কি চাই। এখন যদি এরকম হয় যে আমরা ফাংশন থেকে কিছু চাই না, এরকম কি ফাংশন হওয়া পসিবল? বলেন তো দেখি। void ফাংশন আছে, ওইটা ইউজ করবো না। আচ্ছা, আমরা ফাংশন থেকে কিছু চাই না, এই ধরনের ফাংশন কি কোনো সময় কাজে লাগে? তাহলে তুই ফাংশনে কোড করাই লাগবে না। না না, অবশ্যই আছে। মানে আমরা একটা ফাংশন থেকে কোনো কিছু আর রিটার্ন চাই না, ঠিক আছে, এই ধরনের ফাংশনও কিন্তু আমাদের প্রয়োজন পড়তে পারে। যেমন ধরেন, আচ্ছা, আমরা আরেকটা ফাংশন লিখি, ঠিক আছে, এটা বাদ। এই ফাংশনের কাজ তো আমাদেরকে একটা মিনিমাম এলিমেন্ট দেওয়া, ঠিক আছে। তো যদি কোনো ফাংশন থেকে আমরা এই যে মানে কোনো কিছু রিটার্ন না চাই, যেমন ধরুন কোনো এলিমেন্ট মানে কোনো ইন্টিজার কোনো ক্যারেক্টার বা কোনো স্ট্রিং এরকম কিছু আমরা রিটার্ন চাই না ফাংশন থেকে, তো তখন আমাদের কি করা লাগে? রিটার্ন টাইপটা দেওয়া লাগে ভয়েড। ভয়েড অর্থ ভয়েডের অর্থ হচ্ছে যে এই ফাংশন থেকে আমরা কোনো কিছু রিটার্ন চাই না, তবে এই ফাংশনটা অবশ্যই কোনো না কোনো কিছু করবে আমাদের জন্য, ঠিক আছে। মানে ভাইয়া নর্মাল প্রিন্টএফ ইউজ করলে তখন এটা ইউজ করতে পারবো? হ্যাঁ, যেমন ধরুন আমরা আমরা একটা অ্যারে প্রিন্ট করতে আমরা একটা লুপ চালানো লাগে না? লাগে তো। জি ভাইয়া, লাগে। তো আমরা একটা ফাংশন লিখে ফেলি, যে ফাংশনের কাজ হবে আমি এই ফাংশনে একটা অ্যারে দিলে ওই অ্যারেটা জাস্ট প্রিন্ট করে দেওয়া, ঠিক আছে। তাই আমরা লাস্টে একটা নিউ লাইন প্রিন্ট করি, ঠিক আছে, কারণ সম্পূর্ণ অ্যারে প্রিন্ট করার পরে একটা নিউ লাইন প্রিন্ট করলাম। তো আমরা একটা ফাংশন লিখে ফেললাম, হ্যাঁ, যে এই ফাংশনটার কাজ কি, এই ফাংশনটা আমরা যখন কল করব আর এই ফাংশন একটা অ্যারে আমরা দিব, সে ওই অ্যারেটা আমাকে প্রিন্ট করে দিবে, ঠিক আছে। অর্থাৎ এই যে এই দুইটা লাইন, এই দুইটা লাইনের কাজটাকে সে এক্সিকিউট করবে। তো আমরা যদি কোনো একটা বড় একটা প্রোগ্রাম লিখি যেখানে আমরা অ্যারেটা প্রতিবার প্রিন্ট করা লাগে, হ্যাঁ, এই ধরনের আমরা কোনো একটা কাজ করি যে আমরা অ্যারেটা প্রতিবার প্রিন্ট অনেকবার প্রিন্ট করা লাগছে, তো অনেকবার এই সেম লুপটা না লিখে আমরা কি করলাম, একটা ফাংশন লিখে ফেললাম। দেন প্রিন্ট দ্য অ্যারে, ফাংশনটা জাস্ট কল করলাম। আমি অ্যারে ফাংশনটা মানে আমার এই অ্যারেটা দিলাম এখানে, আর এই অ্যারের সাইজ কত, 5, ঠিক আছে। তো দেখেন আমি এই ফাংশনটা কল করাতে সেই এই কি করছে, আমার এই অ্যারেটা সে প্রিন্ট করছে, ঠিক আছে। আমি যদি আবার কল করি, আবার কল করলে সে আবার প্রিন্ট করবে, ঠিক আছে। তো বারবার আমরা লুপটা না লিখে আমরা কি করতে পারতেছি, আমরা জাস্ট ফাংশনটা লিখে আমরা এই কাজটা করতে পারতেছি। এখন দেখেন এই ফাংশনটা থেকে
এই কোডটা, এই কোড পরে বোঝা কোনটা বেশি কঠিন? এই কোড পরে বোঝা কঠিন না ফাংশন পরে বোঝা কঠিন? কোড পড়ে বোঝা কঠিন। অবশ্যই কোডটা পরে বোঝা কঠিন। যে কোডটা পরে আমরা বুঝতে হবে যে আচ্ছা এখানে এর একটা প্রিন্ট করা হইতেছে, ঠিক আছে। যদিও একদম ছোট কোড দেখলেই বোঝা যায়, কিন্তু যদি কাজটা অনেক বড় হইতো তাহলে আসলে সবসময় এত সহজে বোঝা যাইতো না যে এই কোডের কাজটা কি। কিন্তু আমরা যদি এই কোডটাকে একটা ফাংশনে লিখে ফেলি, আর এই ফাংশনটার একটা সুন্দর একটা নাম দেই যেটা আমাদের ফাংশনের কাজের সাথে একদম ম্যাচ করে, যেমন আমরা এই ফাংশনের নাম দিলাম প্রিন্ট দ্য অ্যারে, অর্থাৎ যে কেউ দেখলেই বুঝবে যে আমরা এই ফাংশনের কাজ কি, অ্যারেটা প্রিন্ট করা, ঠিক না? তো এই হচ্ছে আর কি ফাংশন, ফাংশনের কাজ। এখন এই দেখেন এখানে আমরা ভয়েড ইউজ করছি না? ভয়েড ইউজ করা মানে কি, ফাংশনে কোনো একটা কাজ করবে অবশ্যই, কিন্তু এখান থেকে আমরা আর কোনো কিছু রিটার্ন চাই না, ঠিক আছে। তো এই ফাংশন থেকে আমরা কোনো কিছু আর রিটার্ন চাই না। ওকে। তো এই মানে যে ফাংশন থেকে আমরা কোনো ভ্যালু আর রিটার্ন করি না, ওই ফাংশনের টাইপটা দিয়ে আমরা ভয়েড। ওকে। আর অন্যান্য এই যে এই ফাংশনে আমরা কি রিটার্ন করছি, এটা ইন্টিজার ফাইনালি রিটার্ন করছি ইন্টিজার। না? তো এই কারণে আমরা এটার ডাটা টাইপ দিলাম ইন্টিজার। আর এখানে দেখেন ব্র্যাকেটের ভিতরে আমরা কি দেই, ব্র্যাকেটের ভিতরে আমরা কমা দিয়ে দিয়া আমরা প্যারামিটার গুলা দিই। প্যারামিটার গুলা আসলে কি মিন করে, যে আমি আহ এই অ্যারে থেকে ওই মানে এই ফাংশন থেকে যে যে কাজটা করতে চাই, ঠিক আছে, এই কাজটা করার জন্য ফাংশন আমার থেকে তো কিছু চায়, ঠিক না? ফাংশনের কিছু রিকোয়ারমেন্টস আছে, যে তুমি আমাকে এই জিনিসগুলো দিলে আমি দেন তোমাকে এই কাজটা করে দিব, ঠিক না? তো আমরা ওই জিনিসগুলো আমরা ফাংশনের মধ্যে এভাবে দিই, ঠিক আছে। তো আমরা ফাংশনের মধ্যে একটা অ্যারে দিই। তো ইন্ট, ইন্টিজার টাইপ অ্যারে দিই অবশ্যই। মানে আমরা যেহেতু এখানে ইন্টিজার টাইপ অ্যারে নিয়ে কাজ করতেছি, তো আমরা তো অবশ্যই ফাংশনে ইন্টিজার টাইপ অ্যারে সেন্ড করবো, ঠিক না? তো আমি ফাংশনের প্যারামিটার হিসেবে কি কি জিনিস আনবো এগুলো এখানে ডিক্লেয়ার করে দিই। যে আমি প্রথমে একটা ইন্টিজার টাইপ অ্যারে দিব, দেন একটা কি দিব, একটা একটা ভেরিয়েবল দিব, এটা এটা নির্দেশ করবে যে এই অ্যারের সাইজ কত, ঠিক আছে। তো যে যে ইনফরমেশন গুলো আমরা লাগে ওই ইনফরমেশন গুলোকে আমরা কি হিসেবে দেই, প্যারামিটার হিসেবে দেই। এখন ধরেন আমরা আরেকটা কাজ করি, ইন্ট, ঠিক আছে, গ্রেটার, আমরা একটা ফাংশন লিখলাম, যে ফাংশনটার কাজ হচ্ছে আমি একটা অ্যারে দিব ফাংশনকে। হ্যাঁ, আমি ফাংশনকে একটা অ্যারে দিব, আর এই ফাংশন আমাকে কি করবে, ওই অ্যারের মাঝে যতগুলা নাম্বার এক্স এর চেয়ে বড় আছে, হ্যাঁ, ওই নাম্বারের কাউন্টটা দিবে আমাকে, ঠিক আছে। তো আমরা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করি। তো আমরা ফার্স্ট একটা কাউন্ট ভেরিয়েবল নিলাম, and আমরা লুপ চালাই এর মাঝে, দেন ইফ এ আই গ্রেটার দেন এক্স, যে এক্স এর থেকে কতটা নাম্বার বড় আছে এই জিনিসটাই তো আমরা চাই, ঠিক না? তো ইফ এ আই গ্রেটার দেন এক্স প্লাস প্লাস কাউন্ট। তো লুপটা যখন শেষ তখন আমরা সম্পূর্ণ কাউন্টের ভ্যালুটা পাইলাম, তখন এটা আমরা রিটার্ন করলাম, ঠিক আছে, রিটার্ন কাউন্ট। এখন দেখেন কাউন্ট ইকুয়াল গ্রেটার দেন এ 5 1, সরি এয়ার, আমাদের এর নামটা হচ্ছে এয়ার। দেখেন এখানে আমরা এর নাম দিছি এয়ার, আর এখানে এর নাম দিছি এ, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই দুইটা জিনিস ম্যাচ করানো কিন্তু ম্যান্ডেটরি না, বুঝতে পারছেন? এখানে এখানে মিনিট হচ্ছে যে আমি এই মেন এই ফাংশন থেকে আমি কোন এরাটা পাস করতেছি, আর এখানে এটার মিনিং হচ্ছে যে আমি এই ফাংশনের ভিতরে, সরি, এই ফাংশনের ভিতরে আমরা যে এরাটা আসবে এই এরাটা কোন নামে আমরা ইউজ করব, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি এই যে এ নামের একটা অ্যারে আছে না, ওইটার মাঝে কিন্তু মানে এই অ্যারেটা যাবে, ঠিক আছে। এটার মাঝে এই অ্যারেটা যাবে, দেন এন এর মাঝে কোনটা যাবে, 5 ভ্যালুটা, ঠিক আছে, এন এন এর মাঝে যাবে 5,
আর ওয়ান কই যাবে? ওয়ান যাবে এক্স এর মাঝে। এক্স এর মধ্যে। এটা তো বুঝতেই পারছেন যে সিরিয়াল ওয়াইজ আমরা এখানে যেভাবে প্যারামিটার গুলা লিখছি, ঠিক এইভাবে আমরা এইদিকেও ভ্যালু গুলা দেওয়া লাগে। ঠিক আছে। তো আমি একটা ফাংশন লিখলাম যেটার মাঝে কি করে ফাংশনে একটা একটা কাউন্ট দেয় আমাকে, যে এই এই এর মাঝে ই একের চেয়ে বা এক্স এর চেয়ে বড় কতটা নাম্বার আছে। ঠিক আছে। তো আমরা এটা যদি প্রিন্ট করি, তাহলে দেখেন কি আউটপুট আসে, লাস্টে 3 আউটপুট আসছে। ঠিক আছে, কারণ ওয়ান এর চেয়ে বড় কয়টা নাম্বার আছে? ওয়ান কিনা, কাউন্ট ইকুয়াল 0। চারটা হওয়ার কথা না ভাই? হ্যাঁ, অবশ্যই চারটা হওয়ার কথা। রিটার্ন কাউন্ট গ্রেটার দেন এ এন এক্স। ও আচ্ছা, সরি। এই যে আমরা আমরা তো এরটা এখানে চেঞ্জ করে ফেলছিলাম একটু, ঠিক না? তো এখন দেখেন চারটা, বুঝতে পারছেন? তো এখন যদি আমি জি অন্য আপু। অন্য কিছু চাই, গ্রেটার দেন এক্স, ধরুন আমি এই সেম এর মাঝেই আমি এখন এক এক না, আমি চাই যে মানে তিনের চেয়ে বড় কতটা নাম্বার আছে। ঠিক আছে। তো আমি জাস্ট একের জায়গায় আমি 3 পাস করে দিলাম। তো সে আমাকে কি করবে? সেম জিনিসটা দিবে না, যে তিনের চেয়ে বড় কতটা নাম্বার আছে, ঠিক না? তিনের চেয়ে বড় কয়টা নাম্বার আছে? দুইটা নাম্বার আছে। ঠিক আছে। তো দেখছেন না, মানে সেম ফাংশনটাকে আমরা কি করতে পারতেছি, মানে বারবার বিভিন্ন ভাবে ইউজ করতে পারতেছি। ঠিক আছে। কিন্তু এই কোডটাই যদি আমরা প্রতিবার আলাদা আলাদা ভাবে লিখতাম, তো প্রতিবার মানে আমরা মানে সেম ভাবে এই লুপটা লেখা লাগতো, কাউন্ট ভেরিয়েবল পাস করা লাগতো। ঠিক আছে। তা আমরা এখানে এই যে দেখেন, আমরা এই ফাংশন আমাদের কি করে, একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করে না, ইন্টিজার ভ্যালু দেয় না। আচ্ছা ভাই, তো এখানে এক্স এর ভ্যালু তো আমরা ইনপুট হিসেবে নেই নেই, এটা তো ফাংশনের ভিতরে ডাইরেক্ট ইউজ করছি। এক্স এর ভ্যালুটা আমরা তো মানে স্ক্যানএফ আমরা দিয়ে তো নেওয়া লাগে নাই। ধরো আমরা আমাদের কাছে এক্স একটা ভ্যালু আছে, ঠিক আছে। তো আমরা জাস্ট একটা মানে আমাদের মন মতো একটা ভ্যালু দিয়ে দিলাম আর কি। বুঝতে পারছো? এখন যদি তুমি এক্স এখানে ইনপুট নিয়ে দেন এখানে দাও, তাহলে তো ঠিক আছে। মানে মেন টাস্কটা বুঝছো কিনা, যে এই ফাংশন থেকে আমরা কি চাইতেছি, যে আমরা ফাংশনে তিনটা জি ভ্যালু ভাই, দিব। ওইটা বুঝতে একটা হচ্ছে পারছি। এর সাইজ, আর আরেকটা ভ্যালু দিব। আমার এই ফাংশনটা আনসার দিবে যে ওই ভ্যালুটার থেকে বড় কয়টা ভ্যালু আছে এর মাঝে, ঠিক না? তো এখানে আমি এক্স দেই, ওয়ান দেই, টু দেই, থ্রি দেই, তো যাই দেই ফাংশনে কি করবে, ওইটার ভিত্তিতে আমাকে একটা আনসার দিবে। ঠিক আছে। আমরা দেখো এখানে কাউন্ট না লিখে আমরা এখানে জাস্ট সরাসরি ফাংশনটা লিখতে পারি। কারণ কি, দেখো এখানে আমাদের মানে এক্সপেক্টেড মানে রেজাল্টটা কি, মানে এই জায়গার মধ্যে সে একটা, এই যে প্রিন্টএফ ফাংশন এই জায়গার মধ্যে কি চায়, একটা ভেরিয়েবল চায় না, মানে একটা ইন্টিজার ভেরিয়েবল চায়। কারণ যেহেতু আমরা এখানে ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট ডি ইউজ করছি, ঠিক না? পার্সেন্ট ডি ইউজ করছি এই কারণে আমরা এখানে একটা ইন্টিজার দেই। তো এই ইন্টিজারের বরাবর যে নাম্বারটা এটা এখানে প্রিন্ট হয়। তো আমরা যেহেতু এই এই ফাংশনটা যেহেতু আমাদেরকে একটা ইন্টিজার রিটার্ন দেয়, তো এই ফাংশনটাকে আমরা একটা ইন্টিজার হিসেবেই বিবেচনা করতে পারি। বুঝতে পারছেন? দেখেন আমরা এখানে কাউন্ট ইকুয়াল মানে একটা ফাংশন লিখছি, ঠিক আছে, একটা ভেরিয়েবল ইকুয়াল একটা ফাংশন। তো এটা কিভাবে হইলো, এই ফাংশনটা অ্যাকচুয়ালি কি করে, একটা ইন্টিজার দেয় আমাকে। তো আমি ভেরিয়েবল ইকুয়াল একটা ইন্টিজার লেখা যে কোথায়, এই ফাংশনটা লেখাও সেম একটা মিনিং করে এই ইয়ে লাইনটা করে, না ঠিক আছে? লিখে যদি প্রিন্টএফ এর ভিতরে ডাইরেক্ট দিই তাহলে কি আউটপুট আসবে? অবশ্যই মানে ইন্ট অবশ্যই। কাউন্ট। মানে আমি এটা অ্যাভয়েড করে এখানে জাস্ট ডাইরেক্ট দিতে পারি। ঠিক আছে। বুঝতে পারছি। তো শর্টকাটের জন্য তোমরা এটা করতে পারো, মানে তোমরা জাস্ট এই ফাংশনটাকে তোমার আনসার হিসেবে ইউজ করতে পারো, যে এর মাঝে মানে 3 থেকে বড় কতটা নাম্বার আছে, এই আনসারটা সরাসরি এই ফাংশনটা ইউজ করতে পারো এই আনসার হিসেবে। ঠিক আছে। অথবা তুমি এটাকে কোনো একটা ভেরিয়েবলে নিয়ে দেন তুমি ভেরিয়েবলটা প্রিন্ট করতে পারো, তোমার ইচ্ছা। ওকে। আর যে ফাংশন গুলা ভয়েড, হ্যাঁ, এই ফাংশন গুলা কিন্তু কোনো কিছুতে রাখা যায় না, এগুলা জাস্ট এমনিতে কল করা যায়। ঠিক আছে। এখন দেখো আমি যদি
আহ দেখো এখানে আমি এটা লিখলাম, তো এটা এরর দেখাচ্ছে কি কারণে? কারণ আমি কাউন্ট সিএনটি এটা একটা ইন্টিজার ভেরিয়েবল, তো এটা কি চাইবে? একটা ইন্টিজার চাইবে অবশ্যই, ঠিক না? কিন্তু আমার এই ফাংশনটা কি দেয়? এটা কি ইন্টিজার দেয়? না। অবশ্যই না, এটা ইন্টিজার দেয় না। এটা কি দেয়? আহ এটা আমাকে একটা, সরি, এটা কিছুই দেয় না। তো আমি যদি এটাকে একটা ইন্টিজার হিসেবে নিতে চাই, অবশ্যই আমার একটা এরর আসবে, ঠিক আছে? বুঝতে পারছো বিষয়টা? জি এটাকে ভাইয়া, আমরা বুঝতে একটা পারছি। ইন্টিজারের সমান হিসেবে লেখা পসিবল না, কিন্তু এই ফাংশনটা আমরা একটা ইন্টিজারের মানে সমান ইকুইভ্যালেন্ট হিসেবে আমরা ইউজ করতে পারি, কারণ এই ফাংশনটা আমাদের একটা ইনপুট মানে ইন্টিজার ইনপুট, সরি, আউটপুট দেয়। এখন আমি আর একটা জিনিস দেখাই, ম্যাক্স এলিমেন্ট আইএনটি এ আইএনটি বি। ধরো আমরা একটা ফাংশন লিখলাম, ফাংশনের নাম দিলাম আমরা ম্যাক্স এলিমেন্ট। ম্যাক্স এলিমেন্ট বলতে, আচ্ছা, ম্যাক্স অফ টু, মানে ম্যাক্স অফ টু বলতে আমি দুইটা মানে দুইটা ইন্টিজার দিব এই ফাংশনকে, দুইটা ইন্টিজার। দেন ওই ফাংশনটা আমাকে দিবে যে কোন ইন্টিজারটা বড়, ঠিক আছে? এই ফাংশনটা আমাকে দিবে যে কোন ইন্টিজারটা বড়। আমি এই ফাংশনটা লিখি, ইফ এ গ্রেটার দেন বি, রিটার্ন এ, রিটার্ন বি, ঠিক আছে? দেখো, আমি জাস্ট লিখলাম যে এ যদি বি থেকে বড় হয় তাহলে এ পাস করো, ঠিক আছে? তার মানে এ বড়, দুইজনের মধ্যে এ বড়, ঠিক না? আর যদি না হয় তাহলে বি পাস করো। এখন দেখো আমি কিন্তু এখানে এলস স্টেটমেন্ট দেই নাই। এলস স্টেটমেন্ট দিছি? না। আমরা নর্মালি কি করি? যখন দুইটা ভ্যালুর বড় ছোট চেক করি, তাহলে আমরা এখানে নর্মালি এলস দিতাম। এলস না দিলে কি হইতো? যে এটারও বড় বলতো, এটারও বড় বলতো, ঠিক না? মানে নর্মালি যেটা হইতো আর কি, এটাও এই লাইনটাও এক্সিকিউট হইতো, দেন এই লাইনটাও এক্সিকিউট হইতো। কিন্তু আমরা তো চাই না যে দুইটা লাইনই এক্সিকিউট হোক, যে কোনো একটা এক্সিকিউট হোক, এটা তো আমরা চাই, ঠিক না? তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি দেখো কি হইতেছে, আমরা কিন্তু এলস স্টেটমেন্ট দেই নাই। এলস স্টেটমেন্ট না দেওয়াতেও এটা, এলস স্টেটমেন্ট না দেওয়ার সমপর্যায়ে কাজটাই করে কিভাবে? একটা ফাংশনে যখন সে কোনো একটা রিটার্ন স্টেটমেন্ট দেখে, হ্যাঁ, একটা ফাংশন যখন কোনো জায়গায় রিটার্ন স্টেটমেন্টে পৌঁছায়, তখনই সে তার কাজ শেষ করে। বুঝতে পারছেন? জি একটা ভাইয়া, মানে মেইন ফাংশন, ফাংশনে চলে যায়। একটা মেইন ফাংশনে যায় না, কই যায় এটা অন্য ব্যাপার, কারণ আমরা যে ফাংশন থেকে কল করবো ওইখানে যায়, ঠিক আছে? কিন্তু সে আর মানে তার নিচের কোনো লাইনে যায় না, ঠিক আছে? অর্থাৎ যদি এ বি এর চেয়ে বড় হয়, তাহলে সে এখানে রিটার্ন স্টেটমেন্টটা দেখে না, কারণ ইফ স্টেটমেন্টটা ট্রু হয়েছে, তো রিটার্ন স্টেটমেন্টটা পায় না এখানে। অর্থাৎ এই ফাংশনটা যখন এ এ বি এর চেয়ে বড় হয়, তখন সে এখানে এক্সিকিউট করে আর নিচের লাইনে আর যায় না, ঠিক আছে? তো নিচের লাইনে যায় না। নিচের লাইনে কখন যায়? যদি এ বি এর চেয়ে বড় না হয় তখন নিচের লাইনে যায়, নিচের লাইনটা এক্সিকিউট করে, ঠিক আছে? তাহলে তাহলে বলো তো, এখানে এল স্টেটমেন্টের কি কোনো দরকার আছে? না। দরকার তো নাই। কারণ আমাদের ফাংশনের প্রপার্টিটা এরকম যে ফাংশন যদি কোনো জায়গায় মানে রিটার্ন স্টেটমেন্ট রিচ করতে পারে, হ্যাঁ, তখন দেখা যায় যে সে ওইখান থেকে ইমিডিয়েট সে চলে যায়, আর পরের লাইনগুলো আর এক্সিকিউট করে না, ঠিক আছে? তো এটা হচ্ছে ফাংশনের আরেকটা মানে অ্যাডভান্টেজ। কিরকম অ্যাডভান্টেজ? তুমি ফাংশনের ভিতরে যদি অনেক কমপ্লেক্স কাজ করো, যেমন ধরো অনেকগুলো ইফ এলস মানে তুমি ইউজ করতেছো, বা অনেক কন্ডিশন ইউজ করতেছো, অনেক লুপ ইউজ করতেছো, এখন এগুলা করতে করতে তুমি একটা স্পেসিফিক লাইনে গিয়ে যদি, হ্যাঁ, মানে অনেক সময় আছে না যে মানে সম্পূর্ণ কাজ না করেই কোনো একটা জায়গায় আমি মেইন আনসারটা পাইলাম, ঠিক আছে? তো তখন তুমি জাস্ট ওই জায়গা থেকে তোমার আনসারটা জাস্ট রিটার্ন করে চলে যেতে পারবা, বুঝছো? তো তোমার সম্পূর্ণ কোডটা আর কি করে না, এক্সিকিউট করে না, ঠিক আছে? আর যদি মানে এরকম না হইতো, তাহলে আমরা নর্মালি কি করতাম, যে কোনো জায়গায় যদি আমরা আনসারটা পাই, তাহলে ওই জায়গা থেকে আমরা ব্রেক করি, ব্রেক করে যে পরের যে কাজগুলো আছে না ওইগুলোকে স্কিপ করা লাগে আমরা কোনোভাবে, ঠিক না? যে কি স্কিপ কিভাবে করি? যে যদি আমরা আগে থেকে রেজাল্টটা পাই, মানে ধরো আমরা রেজাল্টটা আগে থেকে আমরা পেয়ে গেছি কোনোভাবে,
তো তখন পরের কাজগুলো আমরা আর বিভিন্ন কন্ডিশন দিয়ে স্কিপ করি, যে আমাদের রেজাল্টটা যদি মানে অলরেডি পাইছি, তো তখন আমরা আর পরের কাজগুলো করি না। ওইভাবে আমরা পরের কাজগুলো স্কিপ করি। কিন্তু ফাংশনে তুমি এত কিছু চিন্তা করা লাগে না। তুমি যদি মানে তোমার কোডের কোনো একটা জায়গায় তোমার যে কাঙ্ক্ষিত আনসার ওইটা পাও, ওইখান থেকে তুমি জাস্ট রিটার্ন করো। হ্যাঁ, তো তোমার আর কোনো কিছু দেখার দরকার নাই। এখন দেখো, যেমন ধরো এই যে মিনিমাম অফ এরে। হ্যাঁ, এই ফাংশন ধরো তোমার এরেটা এরকম যে এরের মধ্যে সবচেয়ে ছোট এলিমেন্ট থাকতে পারে 0। হ্যাঁ, এর থেকে ছোট এলিমেন্ট এর মধ্যে থাকা পসিবল না। ঠিক আছে, মানে তোমার এরেটার শর্ত এরকম যে কোনো নন নেগেটিভ, সরি মানে কোনো নেগেটিভ এলিমেন্ট নাই। ঠিক আছে, তো তুমি এখানে একটা কন্ডিশন দিতে পারো, ইফ এআই ইকুয়াল 0, হ্যাঁ, রিটার্ন 0। দেখো এখানে কি হয়েছে, দেখো আমরা এই আমাদের এর এর মাঝে মিনিমাম এলিমেন্ট সার্চ করতেছি। এখন আমরা জানি যে এর এর মাঝে সবচেয়ে ছোট এলিমেন্ট থাকলে হইতে পারে 0, জিরোতে কোনো ছোট এলিমেন্ট থাকা পসিবল না এর এর মাঝে। ঠিক আছে, তো আমরা এই লুপের কোন একটা জায়গায় পাইলাম যে এআই ইকুয়াল 0, অর্থাৎ আমি একটা 0 পাইলাম। তাহলে কি আমার সামনে চেক করার দরকার আছে? এর থেকে অবশ্যই নেগেটিভ ভ্যালু নেওয়া যায় না? নেওয়া যায়, অবশ্যই যায়। কিন্তু ধরো আমি একটা শর্ত আরোপ করলাম আর কি তোমার এর এর উপর, যে তুমি একটা এরে, তোমাকে আমি একটা এরে দিলাম, এই এর এর মাঝে কোনো নেগেটিভ এলিমেন্ট নাই। ঠিক আছে, মানে শর্ত সহ দিয়ে দিলাম এর। তো তুমি এখন এর এর মিনিমাম এলিমেন্টটা বের করতে গেছো, তখন তুমি এখানে একটা স্টেট মানে ইফ স্টেটমেন্ট দিতে পারো না, যে যদি আমি কোনো এলিমেন্ট পাই যে এটা 0, তখন আমি সাথে সাথে 0 রে মিনিমাম এলিমেন্ট হিসেবে আমার আনসারটা দিতে পারি। পারি কিনা? পারি। তাইলে আমার আর কি করা লাগতেছে না, এই সম্পূর্ণ লুপটা আর চেক করা লাগতেছে না। যদি আমার ফাংশনটা কোনো জায়গায় একটা 0 এলিমেন্ট পায়, তখন সে ওইখান থেকেই জাস্ট কি করবে, আনসার দিয়ে দিবে যে আমার এই ফাংশনের, সরি এই এর মিনিমাম এলিমেন্ট হচ্ছে 0। ঠিক আছে, তো ওই যে আরো যে লুপটা আরো অনেকবার চলার কথা না, তো এতবার আর লুপটা চলবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে ফাংশনের আরেকটা বৈশিষ্ট্য আর কি, যে ফাংশনে তুমি যে কোনো জায়গায় যদি তুমি আনসারটা পাও, তুমি জাস্ট ওইখান থেকে তোমার ফাংশনেরটা সম্পূর্ণ শেষ করে দিতে পারো। ঠিক আছে, ওকে। তো এখন কি ফাংশন ক্রিয়েট করতে পারবা, ইউজ করতে পারবা? পারবা তো? জি হুম, ভাইয়া, পারবো ইনশাল্লাহ। ফাংশনের প্রথমে একটা রিটার্ন টাইপ দিবা, যে তুমি ফাংশন দিয়ে কি চাও। একটা সুন্দর দেখে একটা নাম দিবা, যাতে ফাংশনের নাম দেখে বোঝা যায় এই ফাংশনের কাজ কি। দেন এই ফাংশন আমার থেকে কি কি চায়, অর্থাৎ আমি যে কাজটা চাইতেছি ওই কাজটা এক্সিকিউট করতে ফাংশনের কি কি এলিমেন্ট দরকার। হ্যাঁ, ওই এলিমেন্ট গুলো এখানে দিবা। যে এখন ধরো মিনিমাম এলিমেন্ট বার করতে, একটা এর মিনিমাম এলিমেন্ট বের করতে অবশ্যই একটা অ্যারেই দরকার, ঠিক না? তো একটা অ্যারে দরকার, আর অবশ্যই অ্যারের একটা সাইজ দরকার। ঠিক আছে, আচ্ছা দেখি। সরি, ডট সাইজ না। তো আমরা অ্যারে পাস করলে অবশ্যই অ্যারের সাইজও পাস করা লাগে হবে। ওকে, তো ফাংশন দেখলাম, আমরা স্ট্রিং দেখলাম, তো ভাইয়া, অবশ্যই সাইজ কি একটা দেওয়া লাগবে না এখানে? মানে অটো ডিটেক্ট করে ফেলবে? কি, না না অবশ্যই না, তুমি ওই যে সাইজ তো আমরা দিয়ে দিলাম, ওই যে এন। ঠিক আছে, জি ভাইয়া, পরে মেইন ফাংশনের ভিতরে তো ওইটা আবার হচ্ছে আলাদাভাবে, মানে এ হ্যাঁ, আর ভিতরে দিছি ওইটা ওইটা যে এন হিসেবে কাউন্ট হয়েছে, এটাকে অটো বুঝে ফেলছে। কোনটা বুঝি না আমি, এই যে এ আর। জি ভাইয়া। ও আচ্ছা, সাইজ ও, তো ভিতরে দিছি, মানে আমি সাইজ বলতেছি সাইজ উপরে সাইজ যে কিন্তু ইন। আমরা আলাদা, হ্যাঁ সাইজ আমরা একটা আলাদা ভেরিয়েবলে দিছি। ঠিক আছে, আর এইটা এখানে আমরা জাস্ট এর এর নামটা পাস করছি। বুঝছো, তুমি এর এ ওই যে এইভাবে পাস করা লাগবে না, আমি দেখাই, মানে এইভাবে পাস করা লাগবে না। ঠিক আছে, তুমি জাস্ট এর এর নামটা পাস করো। ওকে, ইয়ার এর নামটা যখন পাস করবা, ইয়ার এটা এসে ওই যে ইয়ার আছে না, ওইটার মধ্যে মানে আসবে আর কি। তো এটার মধ্যে আসার পরে তুমি ই ই নামে এখন তুমি এখানে ইউজ করবা। বুঝছো, তো এখানে তুমি এ দিয়ে ইউজ করবা, অথবা তুমি চাইলে অন্য নামও দিতে পারো, এ আর আর আর। ঠিক আছে, নো প্রবলেম।
তবে এখানে যে নামটা দিবে অবশ্যই এই ফাংশনের ভিতরে ওই নামে এটাকে ইউজ করা লাগবে। ঠিক আছে? ওকে। তো ফাংশনের টাইপ, ফাংশনের প্যারামিটার, ফাংশনের রিটার্ন, এগুলা বোঝা গেছে তো? জি ভাইয়া, বুঝতে তো পারছি। এখন থেকে আমরা চেষ্টা করব যে যে কোনো কাজ যদি আমরা করি, এই কাজটাকে একটা ফাংশনের ভিতরে করা। ঠিক আছে? এখন এই কাজটা যদি আমরা একবারও করি, তা আমরা চেষ্টা করবো যে এটাকে একটা ফাংশনের ভিতরে করার, যাতে কোডটা আমার দেখতে সুন্দর হয়। ওকে। ফাংশনেরও আর একটু প্রকারভেদ আছে যদিও। আর একটা টাইপ আছে ফাংশনের, যে রিকার্সিভ ফাংশন, এটা আমরা এখন দেখাই না, মানে এটা একটু কঠিন তোমাদের জন্য আর কি। তো আপাতত এইগুলো একটু প্র্যাকটিস করো। আহ তাসনিম মনে হয় যে সিরিয়াসও যেতে প্র্যাকটিস করো নাকি? ভাইয়া ওইটাতে আমি অ্যাকাউন্ট খুলছিলাম ওই প্র্যাকটিস করার জন্য। স্যার বলছিলেন যে 100টা প্রবলেম সলভ করে জমা দিতে হবে। এই জন্য ভাইয়া ওইটা ওটা আমার পুরোনো অ্যাকাউন্ট ছিল, এই জন্য ওটাতে লগ ইন করছিলাম। কোন পাসওয়ার্ড স্যার? ভুলে গেছিলাম পরে ভাইয়া। জামানুর স্যার। ও, পাসওয়ার্ড ভুলে গেছিলাম ভাইয়া, পরে স্পাম চেক করে আমি মেল পেয়ে তারপর পাসওয়ার্ড দিয়েছি আবার নতুন করে। তো এখানে তো তুমি 100টা প্রবলেম সলভ করা পসিবল না তো। এটা কারণ ভাইয়া এখানে আসলে বুঝছি। স্যার কি বলে দিয়েছেন যে ওইখানেই করা লাগবে? না না, স্যার বলছে না যে কোনো অনলাইন যা যে 100টা ও, প্রবলেম সলভ করে দিতে হবে। তো আমি তো ভাইয়া প্রথমে জানতাম না, তো ওই জন্য ঢুকছিলাম, তারপর এখানে করতে পারি নাই, তারপর আবার কোড শেফে এসে করছি। হ্যাঁ, তো তুমি কোড শেপেই করো, কারণ এখানে যে প্রবলেম গুলো আছে না, এগুলা মানে ইজি প্রবলেম খুবই কম। ঠিক আছে? ধরো তুমি হয়তো 10-15টা প্রবলেম পাইতে পারো যে এগুলা তোমার সলভেবল তোমার রেঞ্জের ভিতরে, আর বাকিগুলা তুমি সলভ করা অ্যাকচুয়ালি এখন মনে হয় পসিবল না। কোন ব্যাচে তুমি জানি? 64 মেবি। 64। জি ভাইয়া। ও, ওকে। আচ্ছা, তো একটু কোড শেপে করার ট্রাই করবা, ঠিক আছে? কোড শেপে গুলা মোটামুটি ইজি আছে, তো 100টা করতে পারবা, এখানে 100টা করা পসিবল না। ওকে, তাহলে আমরা ক্লাসটা শেষ দেই নাকি? আর ক্লাসের যে মেটেরিয়াল আছে এগুলো আমি অবশ্যই গ্রুপে দিয়ে দিব। আর আপনাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা। ঠিক আছে? তো আজকে গিয়ে অবশ্যই স্ট্রিং স্ট্রিং ইউজ করবেন আর ফাংশন ইউজ করে কয়েকটা ছোটখাটো কাজ করার চেষ্টা করবেন আর কি। যেমন একটা স্ট্রিং পাঠাবেন ফাংশনের মাঝে। স্ট্রিং কিভাবে পাঠাবেন? ওই যে ক্যারেক্টার অ্যারে পাঠাবেন, ঠিক আছে না? ক্যারেক্টার অ্যারে পাঠালেই তো স্ট্রিং হয়, ঠিক না? ডাটাটা কি ইন্টিজারই রাখবো ফাংশনের? না না, তুমি যদি চাও যে ফাংশন থেকে তুমি একটা ক্যারেক্টার আউটপুট দিবা, ঠিক আছে? যেমন ধরো যে তুমি একটা স্ট্রিং দিছো, এই স্ট্রিং এর মাঝে আম, মানে কোন ক্যারেক্টারটা সবচেয়ে ছোট, হ্যাঁ, তো তখন তো তুমি ফাংশন থেকে আলটিমেটলি কি পাস করবা? একটা ক্যারেক্টার পাস করবা অবশ্যই। জি হ্যাঁ, ঠিক আছে না? তো ওই সময় ফাংশনের টাইপ দিবা ক্যার। ওকে। বুঝতে পারছি। মানে তুমি ফাংশন থেকে যে জিনিস রিটার্ন করবা, ওই জিনিসের ডাটা টাইপটা দিবা। এখন যদি তুমি চাও যে ফাংশনে মানে তোমার স্ট্রিং এ কতবার আছে এটা প্রিন্ট মানে পাস করবা, বা তুমি একটা স্পেসিফিক ক্যারেক্টার দিয়ে দিলা যে ওই ক্যারেক্টারটা কতবার আছে, তো কতবার মানে কি একটা ইন্টিজার কাউন্ট না? তো তখন জি কি ভাইয়া। রিটার্ন করবে? একটা ইন্টিজার রিটার্ন করবে, ঠিক আছে? তো স্ট্রিং এবং ফাংশন মিলে যা যা দেখাইছি এগুলা একটু চেষ্টা করবা। প্র্যাকটিস না করলে আসলে এগুলা দেখায় আসলে কোনো লাভ নাই। প্র্যাকটিস ছাড়া তোমার এগুলো 1 সপ্তাহ মনে থাকবে না। ঠিক আছে? তো ইমিডিয়েট প্র্যাকটিসের আসলে খুবই আমি ইম্পর্টেন্স দিই আর কি। তুমি যদি এটা একদিন পরে করো, তো একদিন পরে করলে দেখবো যে অনেক জিনিস অলরেডি মাথা থেকে চলে গেছে। এখন আজকেই যদি বসে যাও যে 2-4টা জিনিস অ্যাটলিস্ট একবার করে দেখো, তো তখন দেখবো যে অনেকদিন মনে থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ভালো থাকো। ভাইয়া, ভাইয়া আমরা মিটিং, ক্লাসের কি এখনই দিয়ে দিবেন? ক্লাস মেটেরিয়াল, ক্লাসের রেকর্ডটা ভাইয়া আমি। আচ্ছা এগুলা দিয়ে দিব অবশ্যই। ও, তো আমি এখন একটু বাইরে যাবো, আর ক্লাসের যে মেটেরিয়াল আছে মেবি তাদের কাছে আছে, শান্ত ভাইয়ের কাছে, ওইটা আমি কালেক্ট করে একটু পরে দিতেছি, ঠিক আছে?
ওকে আসসালামু তাহলে আলাইকুম ভাইয়া। হুম, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।